টিভি কেবলের মাধ্যমে আমরা মেহেরপুর জেলার প্রতিটি ঘরে ঘরে এই আয়োজনটি পৌঁছে দিতে পেরেছি এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের উপদেশে আমরা আমাদের আয়োজনটি এই পর্যন্ত নিয়ে এসেছি। স্যারের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা স্যার। আমি এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং মুজিব বর্ষ শতকোনা মুজিব চর্চার মুখ্য উপদেষ্টা জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আমাদের অভিভাবক জনাব ফরহাদ হোসেন স্যারকে সূচনা বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি স্যার। জি, ধন্যবাদ ডিসি মহোদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সুন্দরভাবে আলোচনা শুরু করলেন আপনার সূচনা বক্তব্য দিয়ে। আজকের এই অনুষ্ঠানের 100 ঘন্টা মুজিব চর্চা আমাদের এই ঐতিহাসিক মেহেরপুর মুজিবনগর খ্যাত মেহেরপুর থেকে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত আজকের আমাদের সম্মানিত প্রধান আলোচক, আমাদের অত্যন্ত সুপরিচিত আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর মুনতাসির মামুন, তাকে আমরা আজকে এই অনুষ্ঠানে পেয়েছি। আমরা আমাদের এই অনুষ্ঠান যারা উপস্থিত থাকি এবং এই অনুষ্ঠান যেটা দেখেন এবং শোনেন, সকলের জন্য আজকে একটি বড় পাওয়া এই জন্য যে আমরা সঠিক ব্যক্তিকে, যাকে আমরা আমাদের জীবনের দীর্ঘ সময় ধরে যাকে চিনি, যিনি এই মুক্তিযুদ্ধের চেতনা, 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান, যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেই স্বাধীনতা অর্জন করেছে জাতি, সেই মুক্তিযুদ্ধের চেতনা যিনি বাংলাদেশের সমস্ত এই নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেবার জন্য তিনি নিরন্তর কাজ করে যাচ্ছেন। আজকের আমাদের প্রধান আলোচক ডক্টর মুনতাসির মামুন, তিনি প্রখ্যাত ইতিহাসবিদ, তিনি শিক্ষক, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি বিশিষ্ট লেখক এবং তিনি বিশিষ্ট কলামিস্ট। আমরা কিন্তু পত্রিকাতে খুব ছোটবেলা থেকে তার ঐতিহাসিক লেখাগুলো আমরা পড়ি এবং তার লেখার যে উপস্থাপনা এবং যে তথ্য সমৃদ্ধ লেখা, সবসময় আমরা নিজেরা সমৃদ্ধ হই। আমরা আজকে তাকে পেয়েছি এবং এটি সকলের জন্য একটি বড় সুযোগ। আজকে আমাদের অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মেহেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়, উপস্থিত আছেন মেহেরপুর জেলার সম্মানিত রাজনীতিবিদবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সম্মানিত পিপি মহোদয় সহ সম্মানিত বিভিন্ন সরকারের অফিসের সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষয়িত্রীবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যদিও আমরা এই আগস্ট মাসে আমাদের জাতির জীবনে অত্যন্ত কলঙ্কময় এটি শোকের মাস, সেটি হচ্ছে জাতীয় শোক দিবস। এই মাসে আমাদের জাতির পিতা, আমাদের 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, মুক্তিযুদ্ধের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। তার রুহের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনা করি। তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোচ্চ দোয়া করি। এবং আজকে আমি সেই 15 আগস্টে বঙ্গবন্ধুর পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি, জাতীয় 4 নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ নির্যাতিত মা বোনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন সেই বীর মুক্তিযোদ্ধারা যারা জীবিত আছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। একই সাথে এই করোনা মহামারী কালে যারা আমাদের বিশিষ্ট জনেরা, আমাদের দেশের কৃতি সন্তান যারা জীবন দিয়েছেন, যারা এই করোনা আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের প্রতিও আমরা শ্রদ্ধা নিবেদন করি। আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠানটি ইউটিউব চ্যানেল এবং আমাদের কেবল টিভি নেটওয়ার্ক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এই অনুষ্ঠানটি সকলে দেখে থাকে। ইতিমধ্যে অনুষ্ঠানটি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে এই জন্য যে মুজিব বর্ষের এই করোনাকালীন সময়তে আমরা একটা সুযোগ গ্রহণ করেছি যে অনলাইনের মাধ্যমে আমাদের সমস্ত গুণী মানুষগুলোকে, যাদের কাছ থেকে অনেক অজানা তথ্য আমরা জানতে পারবো এবং আমাদের নতুন প্রজন্মের কাছে সেই তথ্যগুলো পৌঁছে দিয়ে
সেই বঙ্গবন্ধু সেই কথাটি যে সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ প্রয়োজন। আর সোনার মানুষ তৈরি করতে গেলে আমাদের তথ্য সমৃদ্ধ জ্ঞান নির্ভর জাতি তৈরি করতে হবে, প্রজন্ম তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে এই সুযোগে আমরা সেই সমস্ত গুণী মানুষদেরকে আমাদের এই দর্শকদের কাছে উপস্থিত করার আমরা চেষ্টা করছি এবং সেক্ষেত্রে আজকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে ডক্টর মুনতাসির মামুন তিনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। শ্রদ্ধেয় স্যার তিনি সময় দিয়েছেন এবং তিনি কথা বলবেন এবং আমরা সেই কথা শোনার জন্য অধীর আগ্রহে আছি। কারণ প্রতিনিয়ত কিন্তু আমরা সমৃদ্ধ হচ্ছি এবং বিশিষ্টজনেরা আমাদের কাছে তারা আসছেন, সময় দিচ্ছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমি শ্রদ্ধেয় প্রধান আলোচক তাকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই সকলের পক্ষ থেকে যে আপনি আপনার সে মূল্যবান সময় থেকে আমাদের কিছু দিচ্ছেন, যার কারণে আমাদের সকলে উপকৃত হবেন। আপনি জেনে খুশি হবেন যে এই মুজিবনগর খ্যাত মেহেরপুরের মানুষ তারা গর্ববোধ করেন যে এবং কেন যে আমাদের জাতির পিতার নামে নামকৃত এই এলাকা এটি মুজিবের নীতি আদর্শ মুজিবের যে গুণগুলো ধারণ করে, যাতে করে আমরা আমাদের কাছে আমাদের যারা শহীদ হয়েছে ৩০ লক্ষ মানুষ তারা যে প্রত্যাশা রেখে গেছেন সেই প্রত্যাশা যাতে করে আমরা পূরণ করতে পারি এবং সেক্ষেত্রে আমরা শুনতে চাই, জানতে চাই এবং আমাদের নতুন প্রজন্মকে সমৃদ্ধ করতে চাই। সেই জন্য আমাদের এই প্রয়াস। স্যার আপনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মানুষগুলোর পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে। আমরা আজকে আপনার আলোচনা শুনবো। আমি সকলকে আজকে যারা অনুষ্ঠানে উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানাই যে অতীতের বা আগের প্রোগ্রামগুলোর মতোই আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের এই অনুষ্ঠানে স্যারের বক্তব্য শুনবেন এবং তারপরে আপনারা আপনাদের গঠনমূলক প্রশ্নগুলো করবেন, যাতে করে আমরা আমাদের এই অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করতে পারি। অবশ্যই এটা সঠিক যে আজকে আমাদের প্রধান অতিথি যাকে আমরা পেয়েছি তার এই গুণী মানুষদের গুলো এগুলো আমরা এখানে সংকলিত করে রাখতে পারছি। এটাও আমাদের কাছ থেকে এই মুজিব বর্ষ উপলক্ষে একটা প্রয়াস। মুজিবনগর মেহেরপুরের আমাদের দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা থেকে আমাদের এই কাজ। আমি আর বক্তব্য বাড়াবো না। আমরা সকলেই এখানে অধীর আগ্রহে আছি যে আমরা ডক্টর মুনতাসির মামুন স্যারের কাছ থেকে আজকের সমৃদ্ধ আলোচনা সকলকে ধন্যবাদ জানাবো এবং একই সাথে সকলকে বলবো যে আলোচনা আপনারা আপনাদের মাইকটি মিউট করে রাখবেন, যাতে করে আমাদের আলোচনায় আপনাদের সহযোগিতা করে অনুষ্ঠানটা পরিচালনা করতে পারি এবং আমরা সকলে শুনতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আজকে আমাদের প্রধান আলোচক বিশিষ্ট লেখক মুজিব চাচার প্রাসঙ্গিকতা বিষয়ে আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি আলোচনা শুরু করব। হ্যাঁ স্যার, আলোচনা শুরু করেন। আচ্ছা ঠিক আছে। মাননীয় মন্ত্রী, মাননীয় সংসদ সদস্য যারা যুক্ত আছেন, সম্মানিত সভাপতি এবং যারা যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। প্রথমেই 15ই আগস্টে জাতির পিতা এবং তার পরিবার যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনীতভাবে শ্রদ্ধা জানাচ্ছি। প্রথমে একটি কথা আমি বলে নিতে চাই, এখানে যে বক্তব্য সেটি আমার ব্যক্তিগত বক্তব্য। এর সঙ্গে মেহেরপুরের প্রশাসন বা মাননীয় মন্ত্রীর কোনো সংস্রব নেই। কেননা অনেক সময় আমাদের যেগুলি হয়তো
কেননা এক যদিও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন আমার স্নেহাস্পদ, সুতরাং আমি সেই জন্য এটাতে যোগ দিয়েছি। প্রথমে একটা কথা বলা দরকার, আমি জানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হওয়ার আগ পর্যন্ত আমাদের স্মরণে এই ধরনের ঘটনা ঘটেনি। এর মধ্যে অনেক রকমের আলোচনা হচ্ছে, কিন্তু কিছু কিছু বিষয় বোধহয় আমার মনে খোলাখুলি আলোচনা করা দরকার। আর না হলে এই ধরনের আলোচনার, এবং আমি মনে করি যেহেতু সবাই বিশ্ববিদ্যালয় থেকেই আসছেন এবং ছাত্রকালে তারা এই ধরনের আলোচনাগুলি করেছেন যারা এখন করেন। প্রথমে যে শিরোনামটি দেওয়া হয়েছে সেখানে দুটো বিষয় আছে। একটি হচ্ছে মুজিব চর্চার বিষয়। মুজিব চর্চা বলতে আমি বুঝি যে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে কি চর্চা হয়েছে বা আলোচনা হয়েছে। আরেকটি হচ্ছে তিনি কি বিশ্বাস করতেন এবং আগামী বাংলাদেশের সঙ্গে সেটি কতটা সাযুজ্যপূর্ণ, যদি আমি বুঝে থাকি শিরোনামে। আমি প্রথম কথা বলবো যে আপনারা দেখবেন যে এই বছর এবং গত কয়েক বছরে বঙ্গবন্ধুর উপরে কয়েক হাজার বই বেরিয়েছে, কিন্তু পরীক্ষা করলে দেখবেন একটাই বই, সেটি 1000 বই বেরিয়েছে। কয়েকটা ব্যবসায়িক কারণে, কারণ সবাই জানে যে সরকার এখন বঙ্গবন্ধুর কথা বললে খুশি হবে, বঙ্গবন্ধু কর্নার হচ্ছে, বই কিনবে, এবং এই বইগুলি কোনো না কোনোভাবে যাচ্ছে তারা কিন্তু এই বিষয়গুলি বিবেচনায় আনেন না। দ্বিতীয়ত হচ্ছে বঙ্গবন্ধুর দর্শন নিয়ে এই আলোচনাগুলি কম। জীবন চর্চা, যেহেতু বঙ্গবন্ধুর আত্মজীবনী বেরিয়েছে, এখন কিছু কিছু তথ্য পাওয়া যাচ্ছে, সেই জন্য তারা সেগুলিকেই বারবার উপস্থাপন করছে। এতে বঙ্গবন্ধু সম্পর্কে একটা সমাজবিজ্ঞান এবং কলা বিভাগে যারা গবেষণা করেছেন বা শিক্ষকরা যারা আছেন, তারা কিন্তু কেউ বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করেননি। প্রথম দিকে আপনারা জানেন কিনা, মুক্তিযুদ্ধ নিয়েও কিন্তু বড় রকমের গবেষণা হয়নি। পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যাপক, তাদের মধ্যে খুব খুব কম কয়েকজন মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করেছেন, বঙ্গবন্ধু নিয়ে কোনো গবেষণা করা হয়নি। যদিও আজকে অনেক শিক্ষক বঙ্গবন্ধু স্কলারশিপ কি কি আছে সেগুলি পাচ্ছেন, যেগুলি আমরা কখনো যার যার কাছেও আমরা যেতে পারিনি। কিন্তু কেন এরকম হয়েছে? এটা দুটো কারণ। একটা হচ্ছে তথ্যের অভাব, দ্বিতীয়ত ছিল রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে কেউ লিখতে চান না সহজে, কেননা তারা মনে করেন যে রাজনৈতিক নেতৃবৃন্দ অসহিষ্ণু বিভিন্ন ব্যাপারে, এবং এই জীবনে যদি তাদের মনোমত না হয় তাহলে যিনি লিখবেন তার ভবিষ্যৎ ঝরঝরে হয়ে যাওয়ার একটা শঙ্কা থাকে। তথ্যের যে অভাব, এটি তার কন্যা শেখ হাসিনা অনেকাংশে পূরণ করেছেন। আপনারা জানেন যে তিনি 14 খণ্ডে সিক্রেট ডকুমেন্টস প্রকাশ করছেন, তার মধ্যে 7 খণ্ড বেরিয়েছে। বঙ্গবন্ধু লেখা 3টি অমূল্য বই তিনি আমাদের কাছে তুলে ধরেছেন। ফলে আমরা কিন্তু এখন তথ্যের তেমন অভাব নেই, তবু আমি বলবো তথ্যের অনেক অভাব আছে, অনেক দিকে কাজ করা যায়। আমি এই কথাটি বললাম এই কারণে যে আমরা এখন সবাই মুক্তিযুদ্ধের পক্ষে, সবাই বঙ্গবন্ধুর পক্ষে, কিন্তু আমি তো 20 বছর আগেও বিশ্ববিদ্যালয়ে ছিলাম। আজকে যারা বঙ্গবন্ধুর পক্ষে, তাদেরকে আমি কখনো বঙ্গবন্ধুর পক্ষের বা মুক্তিযুদ্ধের পক্ষের পক্ষভুক্ত লোক হিসেবে দেখিনি। সেই বিষয়গুলোতে যাব না, কিন্তু কথা হচ্ছে বঙ্গবন্ধুর
পক্ষে বিপক্ষে যাই হোক, বঙ্গবন্ধুকে নিয়ে তো ইতিহাসে একটা আলোচনা হওয়া দরকার, রাজনৈতিক ইতিহাসে একটা আলোচনা হওয়া দরকার, বিভিন্ন যে কলা বা মানবিক মানে সমাজ বিজ্ঞানের যে বিষয়গুলি আছে সেখানে আলোচনা হওয়া দরকার। আমি নিশ্চিত বঙ্গবন্ধুর দর্শন কর্ম নিয়ে বিশ্ববিদ্যালয়গুলিতে আলোচনা হয় না। আপনারা জেনে অবাক হবেন যে বাংলাদেশে ইতিহাস পড়ানো প্রায় হয় না। পৃথিবীর সব দেশে কিন্তু ইতিহাসটা বাধ্যতামূলক, কেননা ইতিহাসটা না জানলে কারা স্বাধীনতার জন্য কি করেছেন সেটা স্পষ্ট থেকে যায়। আপনারা জানেন কিনা 105টি বা 10টির মতো বিশ্ববিদ্যালয় আছে, পাবলিক এবং প্রাইভেট। ইতিহাস বিভাগ খুব বেশি হলে 10টির মতো বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ আছে। অথচ আপনারা জানেন কিনা জানি না যে অমর্ত্য সেন যখন নালন্দায় বিশ্ববিদ্যালয় করলেন, তিনি প্রথম যে দুটি বিভাগ করেছেন সেটি হচ্ছে ইতিহাসের এবং ভাষার। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যখন হয় তখনও কিন্তু প্রথমে ইতিহাস এবং বাংলা বিভাগ খোলা হয়েছে। আমি অনেকবার বলেছি, ইউজিসির চেয়ারম্যান থেকে শুরু করে অনেককে, শিক্ষামন্ত্রীকে, যে যেসব বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগ থাকবে না এবং বাংলা বিভাগ থাকবে না, তাদের সেই আচরণগুলি বাংলাদেশের দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাদেরকে এই বিভাগগুলি খুলতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে পাবলিক ইউনিভার্সিটিতে অবশ্যই খুলতে হবে। আপনারা জেনে অবাক হবেন যে অনেক সরকারি বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগ নেই, কিন্তু ইসলামের ইতিহাস বিষয় আছে। এই বিষয়ে আমি নুর ইসলাম নাহিদের সঙ্গে কথা বলেছিলাম, অনেকের সঙ্গে কথা বলেছি, কিন্তু যখন তারা কেউ মন্ত্রিত্বে থাকেন তারা মনে করেন যে আমরা অনেক কিছু বুঝি না, কিন্তু তারা এটা বোঝেন না যে আমরা যা বুঝি তারাও অনেকে সেটা বোঝেন না। এটা খুব দুঃখের কথা। আমি খুব দুঃখের সঙ্গে বললাম যে আপনারা বঙ্গবন্ধুর কথা বলছেন, আপনারা কি বঙ্গবন্ধুর কথা আপনার কলেজে পড়েছেন? আপনারা কি ইতিহাস বিশ্ববিদ্যালয়ে পড়েছেন? আপনারা কি জানেন? কারণ এটা তো আমাদের কাজ ছিল, শিক্ষার সঙ্গে যারা যুক্ত, নীতি নির্ধারক এবং শিক্ষক, নীতি নির্ধারকরা না দিলেও শিক্ষকদের কাজ ছিল, আমরা সেটি করিনি। সেই জন্য অনেক রকমের বিভ্রান্তি আছে। দ্বিতীয়ত হচ্ছে বঙ্গবন্ধু কি চেয়েছিলেন? আপনি যদি আগামীর বাংলাদেশের কথা চিন্তা করেন তাহলে প্রথমে বলতে হবে যে তিনি কি চেয়েছিলেন। তার জীবন, তার নিজের আত্মজীবন পড়েন, কারাগারের রোজনামচা পড়েন, চীনের বইটি পড়েন বা অন্যান্য যে তথ্যগুলি দেখবেন, আমরা যদি খুব মোটা দাগে ভাগ করি, এক, বাংলাদেশের একটা আলাদা ভূখণ্ড হোক, এটা অনেক রাজনীতিবিদই চেয়েছেন, কিন্তু বঙ্গবন্ধু হচ্ছেন একমাত্র রাজনীতিবিদ যিনি শুধু স্বপ্ন দেখেননি, তিনি একটা জেনারেশনকে স্বপ্ন দেখিয়েছেন, বিশেষ করে আমাদের জেনারেশনকে, এবং তার সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন। সেই জন্যই তিনি অন্যান্য রাজনীতিবিদ থেকে আলাদা, সেই জন্যই তিনি জাতির পিতা, সেই জন্য তিনি বঙ্গবন্ধু। দ্বিতীয়ত, তার রাজনীতিতে তিনি যখন করেছেন তার লক্ষ্য থেকে তিনি কখনো বিচ্যুত হননি। তার সঙ্গে যারা রাজনীতি করেছেন বা তার বয়োজ্যেষ্ঠ যারা, তারা সবসময় কিন্তু কোনো না ক্ষেত্রে পিছু হটেছেন আর আসেননি বা বিচ্যুত হয়েছেন। বঙ্গবন্ধু যে নীতিতে আস্থাবান ছিলেন সেটি থেকে কিন্তু কখনো বিচ্যুত হন নাই, এবং তার ছিল অদম্য সাহস, যে সাহস আমরা আজকাল কোনো রাজনীতিবিদদের মধ্যে দেখি না, আর ভবিষ্যতে দেখব কিনা সে বিষয়ে আমাদের সন্দেহ আছে। তৃতীয়ত হচ্ছে এই যে তিনি কতগুলি দর্শন তিনি মানুষ জগতে আমাদের তৈরি করতে চেয়েছিলেন, অন্তত আমাদের জেনারেশনে সেটি পেরেছিলেন। একটা হচ্ছে তিনি যখন আন্দোলন করেন, তিনি প্রথমত বৈষম্যের কথাটা তুলে আন্দোলন করেছিলেন, অর্থাৎ কলোনি থেকে মুক্তি। এর জন্য তিনি কতগুলি বিষয় ভেবেছিলেন। একটা হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিষ্ঠা, গণতন্ত্র। আপনারা জানেন না বোধহয় যে আমাদের জীবনের, আমাদের জেনারেশনের অধিকাংশ সময় সামরিক শাসন বা সামরিক শাসকদের প্রতিনিধিদের অধীনে কিন্তু আমাদের জীবন কেটেছে। এটি কত বড় মর্মান্তিক বিষয় এটি বোঝানো যাবে না। বঙ্গবন্ধুরও তাই। সেই জন্য তিনি একটা গণতান্ত্রিক সমাজ, একটা গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি বৈষম্যর ব্যাপারটি 1949 থেকে যদি আপনারা দেখেন, তিনি বারবার বৈষম্যের কথাগুলি বলেছেন এবং বলেছেন দেখে তিনি পরবর্তীকালে
সমাজতন্ত্রের প্রতি তিনি আকৃষ্ট হয়েছেন। আজকে আপনারা সমাজতন্ত্রকে অপছন্দ করতে পারেন, সমাজতন্ত্র একটা গালি হিসেবে হয়তো পরিগণিত হয়েছে, কিন্তু আমাদের সময় সমাজতন্ত্র একটা স্বপ্ন ছিল। বঙ্গবন্ধু এই স্বপ্নটি দেখেছেন চীনে যাওয়ার পর থেকে, তারপর থেকে এই স্বপ্ন তিনি লালন করেছেন এবং তার পরবর্তীকালে অনেক বক্তৃতায় আপনি দেখবেন তিনি কিন্তু বারবার সমাজতন্ত্রের কথা বলেছেন, আওয়ামী লীগের অন্যান্য নেতারা না বলে। তবে পরবর্তীকালে আমরা দেখি যে তিনি যে সমাজতন্ত্রের ব্যাখ্যা দিয়েছেন তা প্রচলিত সমাজতন্ত্র ধারণা থেকে একটু ভিন্ন। তিনি সমাজতন্ত্রে গণতান্ত্রিক একটা ব্যবস্থা মধ্যে রাখতে চেয়েছিলেন। বা আমি যদি অন্য কথায় বলি যে তিনি ওই অর্থনৈতিক বৈষম্য থেকে তিনি চেয়েছিলেন যে একটা মানে সাম্য সমাজে আসবে, একটা ন্যায় বিচার মূলক সমাজ এবং একটা সামাজিক সাম্য যেখানে থাকবে। তৃতীয়ত হয়েছে আমরা নিগড় ধর্মের মানে কি বলবো কঠোর শাসনে আমরা বড় হয়েছি। সেটা কিরকম? আমাদের সবসময় বোঝানো হয়েছে যে আমরা মুসলমান, পাকিস্তান আমাদের দেশ এবং আমরা ইসলামে বিশ্বাস করি দেখে পূর্ব পশ্চিম পাকিস্তান এক আছে, প্রতিবেশী ভারত হচ্ছে হিন্দুদের দেশ, হিন্দুরা হচ্ছে আমাদের শত্রু। সুতরাং ইসলাম অর্থাৎ রাজনীতিতে ধর্মের ব্যবহারটা জন্ম থেকে দেখে আসছে। বঙ্গবন্ধু দেখেছেন, তিনি কিন্তু সেজন্য সবসময় অসাম্প্রদায়িক রাজনীতির প্রবক্তা ছিলেন। আপনারা 46-এর দাঙ্গার সময় দেখেছেন বঙ্গবন্ধু কলকাতা বিহারে চলে গেছেন, 64 সালে বলেছেন যে রুখে দাঁড়াও। সবসময় কিন্তু তিনি অসাম্প্রদায়িক রাজনীতির প্রবক্তা ছিলেন। এটি তার রাজনীতির একটা বিশেষ মৌলিক বা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে যে বিষয়টি আমরা বলবো যে রাজনীতিতে তিনি কখনো ধর্মের ব্যবহারটি চাননি। আমরা যদি এই কতগুলি কথা নিয়ে আলোচনা করি, অর্থাৎ তিনি যে সোনার বাংলাদেশ বলছেন, সোনার বাংলার কথা বলছেন, এই সোনার বাংলা খালি অর্থনৈতিক সমৃদ্ধির বিষয় নয়, এটি হচ্ছে এমন একটি সমাজ নির্মাণ যে সমাজে ন্যায় বিচার থাকবে, অসাম্প্রদায়িকতা বিরাজ করবে এবং মানুষ একটা সমতাহীন না হলেও মোটামুটি বৈষম্য শিকার না হয়, সেরকম বাংলাদেশে থাকবে। তিনি তার এই দর্শন তার প্রতিফলন আমরা দেখি তার সংবিধানে। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে পৃথিবীতে সবচেয়ে কম সময়ে একটি লিখিত সংবিধান দেওয়া হয়েছে। পৃথিবীর কোনো দেশে এত কম সময়ে কোনো লিখিত সংবিধান রচিত হয়েছে কিনা সেটি আমার জানা নেই। দ্বিতীয়ত হচ্ছে এই সংবিধান তখন ধরে নেওয়া হয়েছিল যে পৃথিবীতে যত সব দেশে সংবিধান আছে তার মধ্যে সবচেয়ে আধুনিক, এবং এই সংবিধানে সবচেয়ে বড় যে বিষয়টি ছিল সেটি হচ্ছে 4টি মৌলিক নীতি। অনেক সংবিধানে মৌলিক নীতি থাকে, কিন্তু এখানে 2টি নীতি ছিল যেটি পৃথিবীতে সাধারণ মানুষকে চমকিত করেছে, কিন্তু শাসকদের নয়। সেটি হচ্ছে সমাজতন্ত্র এবং একটি হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এখানে একটি বিষয় বলা দরকার, আপনারা 1971-এর কথা চিন্তা করেন, পৃথিবীতে কিন্তু একটু রক্ষণশীল রাষ্ট্রনায়করা তখন শাসন করছে। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে সবাই বাংলাদেশের বিরুদ্ধে। আজকের জেনারেশনকে বোঝানো যাবে না যে আমরা কি অবস্থায় ছিলাম। আমাদের পক্ষে কে ছিল? আমাদের পক্ষে খালি ভারত ছিল। আজকে আমরা কথায় কথায় ভারতকে গালিগালাজ করি, নানা রকম সমালোচনা করি, কিন্তু আমার তো খেয়াল আছে যে ওই সময় যুদ্ধের সময় প্রত্যেকটি বাঙালি বলেছে ভারত কেন হস্তক্ষেপ করছে না, কেন ভারত মানে 1 মাসের মধ্যে ভারত কেন এটা করছে না, ভারত কেন এটা করছে না, এই ধরনের কথা বলেছে। যে বাঙালি যে জেনেটিক একটা গন্ডগোল আছে সেটা আমরা আগের থেকে জানি। ঐতিহাসিক হিসেবে আমি নিজেও স্বীকার করি যে 71 সালে এই কথা বলার পরে যে স্বাধীনতা হয়ে গেল 16 ডিসেম্বরের পরে দেখলাম যে আবার সেই ভারত বিরোধিতায় আবার ফিরে এসছে। তা এখন বঙ্গবন্ধু আমেরিকা, চীন, আজকে যারা আমাদের বড় বন্ধু বলে বিবেচিত,
তারা প্রত্যেকে আমাদের গণহত্যায় পাকিস্তানকে সহায়তা করেছে। দ্বিতীয়ত, যারা মুসলমান বলতে অজ্ঞান হয়ে যান, সেই সৌদি আরবিয়া, সৌদি আরব থেকে শুরু করে সমস্ত তথাকথিত ইসলামী দেশগুলি আমাদের বিপক্ষে ছিল এবং মুসলমান হয়ে তারা মুসলমান হত্যায় প্রণোদনা জুগিয়েছিল। আমরা এসব কথা ভুলে যাই, কিন্তু ইতিহাসের ছাত্র হিসেবে আমার এগুলি ভুলতে কষ্ট হয়। ইউরোপের দেশ যারা ছিল তারা একটা নিরপেক্ষ ভাব করেছিল, অর্থাৎ এখানে ত্রাণে সাহায্য দিতে হবে। অনেকে পাকিস্তানে অব্যাহত রেখেছে, কিন্তু পরবর্তীকালে তারা সেটা প্রত্যাহার করেছে। এই রক্ষণশীল শাসক গোষ্ঠী পুরো ইউরোপে আছে, আমেরিকায় তখন করছে, চীনে আছে, এবং তারা সারা বাংলাদেশের বিপক্ষে। সোভিয়েত রাশিয়া ভারতকে সহায়তা করেছেন এবং বাংলাদেশের পক্ষে তারা পরোক্ষভাবে সমর্থন করেছেন। দ্বিতীয়ত হচ্ছে যে চিলিতে যখন আয়েন্দে এলেন, সমাজতন্ত্র যেখানে তারা দেখেছে চীন এবং রাশিয়া ছাড়া প্রত্যেকখানে তারা কিন্তু হস্তক্ষেপ করেছে। পাশ্চাত্যের দেশগুলো, আয়েন্দেকে কিন্তু হত্যা করা হয়েছিল, আপনারা জানেন। এরকম একটা পরিবেশে বাংলাদেশ, যার চাল নেই চুলো নেই, আজকের যারা বর্তমানে আছেন প্রজন্মের বাংলাদেশ, তারা তো ৭১ সালে বাংলাদেশ দেখেননি। সেই বাংলাদেশে একজন নেতা তিনি বললেন যে সংবিধানে আমাদের সমাজতন্ত্র থাকবে এবং ধর্মনিরপেক্ষতা থাকবে। তিনি এই বলে বিশ্বের অধিকাংশ শক্তিকে চটিয়ে দিয়েছিলেন। সমাজতন্ত্রের কথা যখন তিনি বললেন যে থাকবে, অধিকাংশ দেশই তো সমাজতন্ত্রের চর্চা করতো না, তারা তো পাশ্চাত্যের দ্বারা প্রভাবিত, আমেরিকা দ্বারা, তারা এটা পছন্দ করেনি। ইসলামের যারা ইসলাম পছন্দ বলে নিজেদেরকে বলেন, তারাও তো ধর্ম নিরপেক্ষতাটাকে পছন্দ করেনি। কিন্তু সেই রাষ্ট্রনায়কের একটা অদম্য সাহস ছিল, তিনি সারা জীবন যা বিশ্বাস করেছেন সেটাই সংবিধানে দিতে চেয়েছেন এবং দিয়েছেন। সবচেয়ে বড় ব্যাপার, আজকে অনেকে আমরা ভুলে গেছি, তিনি বোধহয় একমাত্র রাষ্ট্রনায়ক যিনি রাজনীতিতে ধর্ম নিষিদ্ধ করেছিলেন। এই যে সাহস দেখানো সেই সময়, এটা কিন্তু কেউ দেখাতে পারেনি, এবং তারা পছন্দ না করলে হোক, একটা অনন্য মাত্রায় তিনি পৌঁছেছিলেন। বঙ্গবন্ধু পৌঁছেছিলেন। এবং আরেকটা বিষয় বলি, বাংলাদেশের সঙ্গে তার নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে পড়েছিল। তারা বঙ্গবন্ধুর নীতিকে অনেকে পছন্দ করেনি, কিন্তু তাকে সমীহ করেছে। তিনি এরকম একজন রাষ্ট্রনায়কে নিজেকে পরিণত করতে পেরেছিলেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে বঙ্গবন্ধু যে এগুলি কথার কথা হিসেবে বলেছেন তা না, তিনি একান্তভাবে এই বিষয়গুলিকে বিশ্বাস করতেন। সেই বিশ্বাসের জোর থেকে তিনি এই কাজগুলি করেছেন। এবং আজকে আমরা বলি যে বাংলাদেশকে একটা ব্র্যান্ডেড, কি বলে, ব্র্যান্ড কি হবে, ব্র্যান্ডিং। বঙ্গবন্ধু কিন্তু তখন ছিলেন ব্র্যান্ড। আমি দু একটি ঘটনা বলি, হয়তো তেমন প্রাসঙ্গিক নয়, কিন্তু আমাদের দেখা শোনার ২-৩টি বিষয় আমি বলছি। যখন তিনি, আমাদের এক অগ্রজ বন্ধু শিল্পী গোলাম সরোয়ার মারা গেছেন, তিনি অস্ট্রেলিয়া গিয়েছিলেন ওই সময় উচ্চশিক্ষার্থী। তো তিনি যে স্টেশন থেকে প্রতিদিন উঠতেন আরেকটা স্টেশনে গিয়ে নামতেন। তো যে স্টেশন থেকে উঠতেন সেই স্টেশনের যিনি টিকিট চেকার বলেন বা টিকিট স্টেশন মাস্টার বলেন, তিনি কথায় কথায় জানলেন যে তিনি বাংলাদেশ থেকে এসেছেন। তো বললেন, ও তুমি তো মুজিবের দেশের লোক, তাই না? তোমার কিন্তু ভালো লাগবে না, তুমি প্রতিদিনই ভেবে চলে যাবে, আমি তোমাকে উঠিয়ে দিচ্ছি। যেদিন বঙ্গবন্ধু মারা গেলেন, এই সংবাদ পৌঁছল, তখন সেই একই ভদ্রলোক তাকে ডেকে বললেন, তোমরা তো তোমাদের জাতির পিতা বা মুজিবকে হত্যা করেছো, তোমরা তো মানুষ না, তুমি কালকে থেকে সমস্ত টিকিট করে যাবে। আমার আরেক বন্ধু তখন আলজেরিয়াতে ছিলেন, এবং তারা প্রতিদিন যখন অফিস যেতেন, ওই তাকে জুতো বুট পলিশওয়ালা আছে, তার কাছ থেকে বুট পলিশ করতেন, জুতো পলিশ করতেন। তো সেখানে বঙ্গবন্ধু মরার পরে যখন গেলেন, আপনি দেখেন, আমি বলছি খুব নিম্ন বর্গের লোকেরা কিভাবে দেখছে। তারা বলছে, তখন পলিশ করে বলছেন, তুমি তো বাংলাদেশের, আপনি তো বাংলাদেশের, আপনি
আপনারা তো আপনাদের জাতির পিতাকে মেরে ফেলছেন, আপনাদের জুতো তো আমরা পালিশ করতে পারবো না। আমি কিন্তু করিনি, কথাটা আমার বন্ধুই আমাকে বলেছে। আমার এক ছাত্র, আরো পরের কথা বলি, জিয়াউর রহমানের সময়, সে একটু বিএনপি ভক্ত, আমেরিকায় কোন একটা ছোট রাজ্যে বোধহয় ইউনিভার্সিটিতে পিএইচডি করেছে, তো সেখানে একটা পাবলিক ডিফেন্স হয়। সেই পাবলিক ডিফেন্স হচ্ছে, তো ওখানে তো অনেকে বাংলাদেশের নামও জানে না, কোথায় বাংলাদেশ, কেউ বলছে কোথায় বাংলাদেশ, ইন্ডিয়ার কাছে নাকি, ইন্ডিয়ার কোনো দেশ নাকি, এইসব কথাবার্তা বলছে। তো বোঝাবার চেষ্টা করছে যে বাংলাদেশ এখানে, এবং জিয়াউর রহমান ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা ঘোষণা করেছেন, তিনি বাংলাদেশ এনেছে, অনেক কথা বলছে। হঠাৎ একজন লোক পিছন থেকে এসে বলল, আচ্ছা শোনো, তুমি কি ওই বাংলাদেশ থেকে এসছো যে বাংলাদেশে শেখ মুজিব ছিলেন? তো সে তখন বাধ্য হলো বলতে, হ্যাঁ হ্যাঁ উনি ছিলেন। তো বললো, তুমি এতক্ষণ এসব কি কথা বলছো, তুমি বললেই তো হতো যে তুমি শেখ মুজিবের বাংলাদেশ থেকে এসছো। আমি বলতে চাচ্ছি, 71 সালে মুক্তিযুদ্ধে শাসকরা সহায়তা না করুন, কিন্তু সবাই মুজিব এবং বাংলাদেশের পক্ষে সাধারণ মানুষ ছিল। আমি বলি যে সারা বিশ্বের সিভিল সমাজ, আপনারা জানেন না, সেই ইতিহাস লেখা হয়নি। প্রতিটি দেশের সাধারণ মানুষ বাংলাদেশকে, শেখ মুজিবকে মুক্ত করতে সহায়তা করেছে। শেখ হাসিনার সময় প্রথমবার বোধহয় বিশ্বে এরকম ঘটনা ঘটেছে যে তাদের অনেককে সম্মানিত করা হয়েছে, পরবর্তীকালে সেইটা চালু করা আর রাখা যায়নি। কিন্তু এটা আমরা সম্মানটা দেখিয়েছিলাম তাদেরকে, যারা নাকি আমাদের সহায়তা করেছেন। কিন্তু অগণিত মানুষ, কল্পনা করা যায় না আর পৃথিবীর কোনো দেশের স্বাধীনতার জন্য, মুক্তি সংগ্রামের জন্য এবং একজন শেখ মুজিবের জন্য এত মানুষ কিন্তু লড়াই করেননি। সমগ্র বিশ্বই জড়িত হয়ে গেছে। সুতরাং আমি যখন বলছি যে মুজিব এই কাজগুলি করেছিলেন, সাধারণ মানুষ কিন্তু সেটাকে সাহসী কাজ হিসেবে দেখেছিলেন, শাসকরা না দেখলেই হয়। এখন আপনি যখন বলছেন যে আগামীর বাংলাদেশ তিনি কেন প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক দুটো কারণে বা কয়েকটি কারণে। মুজিবের যে সোনার বাংলার স্বপ্ন, তার কন্যা কিন্তু সেটা অনেকাংশে পূরণ করেছে। আমি যদি বলি এইভাবে, ছেলেবেলায় আমি গ্রামে বলেন, আমি মানুষকে 3 বেলা খেতে দেখিনি, সকালে, দুপুরে, রাতে। আমরা বলি যে মাছ, মুরগি এগুলি বোধহয় গ্রামে ভর্তি ছিল, না ছিল না। মাছও কিছু পেতেন, মাংস কিন্তু তাদের কাছে ছিল। পায়ে পরার একটা জুতো ছিল না, দুটো কাপড় ছাড়া ছিল না। আমি খালি এই স্ট্যাটিস্টিক্স দেখলাম। আজকে দেখেন বাংলাদেশে অধিকাংশ মানুষ 3 বেলা খেতে পারে, তারা প্রোটিন পাচ্ছে, সহায়তা পাচ্ছে, সরকারি সহায়তা। এটা কি কল্পনা করা যায়? আমি খুব অবাক হয়েছি, বা আপনারা এইসব কথা আমাদের প্রচার মাধ্যমে বলেন, এবং যারা নেতা আছেন আওয়ামী লীগের, তারাও এসব কথা বলেন না, যে সরকারের অনেক সমালোচনা করতে পারে, শেখ হাসিনারও সমালোচনা করতে পারেন, অন্তত আমরা তো করি। কিন্তু পৃথিবীর কোথাও কেউ ভূমিহীনদের জন্য বাড়ি করে দিয়েছেন, বস্তিবাসীর জন্য ঘর করে দিয়েছেন, এই দৃষ্টান্ত কোথায় দেখাতে পারবে? মুজিব বর্ষে আমি তো সবচেয়ে মনে করি যে সবচেয়ে বড় উপহার হচ্ছে আশ্রয়ন প্রকল্পে, যে এত লক্ষ মানুষকে ঘর দিয়ে, এটা কিন্তু অভূতপূর্ব ব্যাপার। বঙ্গবন্ধুর এই ধরনের স্বপ্নগুলি কিন্তু তার কন্যা অনেকাংশে পূরণ করেছেন। আজকে দেখেন অর্থনৈতিক ক্ষেত্রে আজকে আমরা কোথায় এসেছি, আমি সেগুলি বিশদ বিবরণ দিতে যাব না, কিন্তু একটা উদাহরণ দেব। আমরা যখন ৭৫-এর পরে বাংলাদেশ থেকে কোনো সবুজ পাসপোর্ট নিয়ে বেরোতাম, আমাদেরকে বিভিন্ন এয়ারপোর্টে 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড় করিয়ে রাখত। আজকে আমাদের কনফিডেন্স এমন হয়েছে যে আমরা পাসপোর্টটা দেই, তারাও সঙ্গে সঙ্গে বাংলাদেশ নামটা অপরিচিত তাদের না, এখন তারা ভিসা থাকলে দিয়ে দেয়, অথবা 2-1টি প্রশ্ন জিজ্ঞেস করে। এবং আমাদের মনোভঙ্গি এমন হয়েছে যে ভিসা ঢুকতে দিলে দেবে, না দিলে যাবে না। এটি কিন্তু আমাদের আগে ছিল না। এবং বঙ্গবন্ধু কন্যা কিন্তু এই আত্মবিশ্বাসটা আমাদের ফিরিয়ে দিয়েছেন, অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাপার। আমি মনে করি যে আগামী প্রজন্মের, আগামী ধরেন আরো 10 বছর, 1 দশক পরে বাংলাদেশের অবস্থা যে পর্যায়ে পৌঁছবে, বাংলাদেশের যে নতুন প্রজন্ম, তারা উন্নয়ন জিনিসটা বুঝবে না। কারণ আমেরিকাকে কেউ উন্নয়ন বুঝে যারা জন্ম হয়, তো বাংলাদেশ কিন্তু সেই পর্যায়ে পৌঁছে গেছে। আমরা তার সূচনাটা দেখে গেলাম। আমি সৌভাগ্যবান যে আমরা বঙ্গবন্ধুর সঙ্গে আন্দোলনে থেকেছি, ইতিহাসের সঙ্গে থেকেছি,
ইতিহাস গড়ায় সহায়তা নিয়েছে এবং তার স্বপ্নটা কতখানি বাস্তবায়ন হয়েছে সেটা আমরা দেখে যাচ্ছি। অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে এটা ঠিক, বৈষম্য বেড়েছে। এই বৈষম্য, যেখানে পুঁজিবাদ আমাদের প্রধান বিষয় এবং এখন যখন মার্কেট ইকোনমিতে আমরা অভ্যস্ত, সেখানে বৈষম্য বাড়বে। বৈষম্যটা কত কমানো যায় সেটাই হবে সরকারের লক্ষ্য। বঙ্গবন্ধুর স্বপ্ন যেটা বলেছিলেন যে তিনি বৈষম্য কমাতে হবে, সেই বৈষম্যটা কমানো কিন্তু বর্তমান সরকারের সবচেয়ে বড় বিষয়। হ্যাঁ, আপনার 1 লক্ষ লোক লক্ষপতি হোক, আমাদের আপত্তি নাই, কিন্তু তার মধ্যে 10 লক্ষ লোক একেবারে নিঃস্ব থাকবে, সেই বাংলাদেশ কিন্তু আমরা দেখতে চাই না। তাহলে সেটা পাকিস্তান আমাদের বাংলাদেশ হয়ে যাবে। এটাই কিন্তু আগামী বাংলাদেশের ক্ষেত্রে এই বিষয়টি সবচেয়ে প্রাসঙ্গিক। আপনারা জানেন যে 4টি নীতি জিয়াউর রহমান এরা উঠিয়ে দিয়েছিলেন। ধর্মের রাজনীতির ব্যবহার যেটা নিষিদ্ধ করেছে জিয়াউর রহমান একটু উঠিয়ে দিয়েছে। আমি একটা কথা বলি ইতিহাসের ছাত্র হিসেবে, আপনাদের অনেকের পছন্দ হবে না, জিয়াউর রহমান এবং জেনারেল এরশাদ যে ক্ষতি বাংলাদেশের করে গেছেন, বাংলাদেশে কোনো রাজনীতিবিদ এই ক্ষতি করে যেতে পারেন না, আর ভবিষ্যতে পারবেন কিনা আমি জানি না। কিন্তু বাঙালি এমনই, তাদের কারোর সঙ্গে কখনো আমরা সখ্য করেছি, কখনো সখ্য রাখি, কখনো রাখি না সুযোগ বুঝে। বঙ্গবন্ধু এই ধরনের রাজনীতি কখনো করেননি। হয়তো সময়ের পরিবর্তন হয়েছে, হয়তো আমরা রক্ষণশীল হয়ে গেছি, হয়তো আমরা ওল্ড ফ্যাশন বা ওল্ড ম্যান একটা বলতে পারেন, গালিগালাজ করতে পারেন, কিন্তু আমাদের সময় রাজনীতিতে আমরা এই বিষয়টি আমরা দেখিনি, যে ক্ষণে ক্ষণে বদলে যাওয়া, ক্ষণে ক্ষণে সমঝোতা করা, আবার সুযোগ মতো করে যাওয়া, আমি বিশেষ করে সামরিক শাসকদের সঙ্গে, এটা আমরা কখনো চিন্তা করতে পারিনি। বঙ্গবন্ধুর জীবন চর্চা আপনারা দেখাতে পারবেন না। তার সময় তো আমরা কখনো এই সাম্প্রদায়িকতার বিষয় এসব কোনো কিছু দেখিনি। যখনই মৌলিক নীতিগুলি উঠিয়ে দেওয়া হলো এবং তাকে হত্যা করা হলো, তখনই কিন্তু আপনি দেখবেন পুরনো পাকিস্তানটা ফিরে এলো। জিয়াউর রহমান কি করেছিলেন? জিয়াউর রহমান বলতে চেয়েছেন 1947টা হচ্ছে মূলধারা, 1971টা হচ্ছে বিচ্যুতি। বঙ্গবন্ধু বলেছিলেন যে 1971 যে পরবর্তীকালে যে ধারাটা এসছে, এটাই হচ্ছে মূলধারা। এবং জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে খন্দকার মুশতাক গং বা জিয়াউর রহমান বা এরশাদ সেই 1947 সঙ্গে যুক্ত হতে চেয়েছিলেন। এখানে হচ্ছে কিন্তু ইতিহাসের ধারার বিষয়টি। এটি যদি আমরা বুঝতে অক্ষম হই, তাহলে আমরা যতই বঙ্গবন্ধু চর্চা করি, বঙ্গবন্ধুর দর্শন বোঝা আমাদের পক্ষে সম্ভব হবে না। বঙ্গবন্ধু কন্যা সেটি, এবং জানেন যে এরশাদ রাষ্ট্রধর্ম, আমি পরিষ্কার বলবো, রাষ্ট্রধর্ম ইসলাম করে এরশাদের মতো একজন লোক, যা সারা জীবন ইসলামের যেসব বিষয়গুলি আছে সেগুলি অস্বীকার করেছে এবং এই কাজটি করে গেছে, এবং আমরা সবাই দোষী এই কারণে যে পুরো সমাজ সেটা কিন্তু বিরোধিতা করেনি। সেই জন্য মাঝে মাঝে আমার প্রশ্ন জাগে, আমরা যে এত জাতি রাষ্ট্রের কথা বলি, সেই জাতি রাষ্ট্র থেকে সম্পূর্ণ হয়েছে কিনা? আমার মনে হয় সেই জাতি রাষ্ট্র হিসেবে আমরা এখনো সম্পূর্ণতা পাইনি। না পেলে মাত্র 4 বছরের মাথায় যাকে নিয়ে আমরা এত মাথায় তুলে রেখেছি, জাতির পিতা করেছি, তার দর্শনকে অবহেলা করে ছুড়ে ফেলে দিতে পারি এবং এই ধরনের কার্যকলাপ করতে পারি, সেটা অন্য কোনো জাতি পারবে না। পৃথিবীর কোথাও স্বাধীনতার পক্ষের এবং স্বাধীনতার বিপক্ষের শক্তি থাকে না, বাংলাদেশে আছে। তার মানে আমরা কত অস্বাভাবিক অবস্থায় বিরাজ করছি। আমি অনেকবার লিখেছি খোলাখুলি, মাননীয় মন্ত্রী আছেন, তিনি না হয় কথাটা নাই শুনলেন, যে বিএনপি জামাতের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। এটা আমি ইতিহাসের ছাত্র হিসেবে মনে করি। বাংলাদেশে বিরোধী হবেন এবং আপনাকে বাংলাদেশে এখানে গণতন্ত্রের সুযোগ দেওয়া হবে, আমি এটার সবসময় বিরোধিতা করেছি, লিখেছি, বলেছি। আমি এখনো মনে করি বাংলাদেশে সবাই বাংলাদেশের পক্ষে থাকতে হবে। তারপরে আপনি অন্য রাজনীতি করেন, সেটাতে আপত্তি নেই। 15ই আগস্ট কেক কাটবেন আর বলবেন যে বাংলাদেশে থাকবেন, এটা হতে পারে না। দ্বিতীয়ত আমি যে কথাটা বলতে চাচ্ছি যে হ্যাঁ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 4টি মূলনীতি ফিরিয়ে এনেছেন, সেটি সংবিধানে আছে, কিন্তু সেই 4টি মূলনীতির অধিকাংশ দর্শন কিন্তু এখন আর নেই। সমাজতন্ত্র আছে, সেটা তো নেই। এরপরে আসে ধর্ম নিরপেক্ষতার কথা। আমি এটার উপরে বেশি জোর দেবো এই কারণে যে প্রথম থেকে ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে একটি কথা বলা হয়েছে যে এটা ঠিক নয়। পাশ্চাত্যে ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞাটা নির্ণীত হয় এইভাবে যে রাষ্ট্র এবং ধর্মের বিচ্ছিন্নকরণ। বঙ্গবন্ধু কিন্তু একটু ভিন্ন মতে দিয়েছেন, যেই সংজ্ঞাটি আমরা কখনো খতিয়ে দেখিনি। তিনি বলেছেন
যে এই রাষ্ট্রে সবাই যার যার ধর্ম পালন করবে, কিন্তু রাষ্ট্রটি হবে নিরপেক্ষ, রাষ্ট্রটি সবার। যেটা আমরা পরবর্তীকালে স্লোগানে বলেছিলাম যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এবং সে কারণে কিন্তু ধর্মনিরপেক্ষতা এসেছিল, ধর্মনিরপেক্ষতা আছে। এবং কিন্তু আপনি একটু লক্ষ্য করবেন যে সারা পৃথিবীতে এখন ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে বা সাম্প্রদায়িকতা, বর্ণগত দেশ এবং ইত্যাদি যেভাবে মাথা চারা দিয়ে উঠেছে, বাংলাদেশ তার থেকে মুক্ত নয়। বাংলাদেশে তার প্রভাব পড়বেই এবং পড়ছেও। এবং আরেকটি বিষয় লক্ষণীয়, দেখেন আমেরিকার মতো রাষ্ট্র, যেটাকে আমাদের এখানে অধিকাংশ লোক আমেরিকা যেতে চায়, মনে করে সেটাই স্বর্গ, সেখানেও কিন্তু আপনি দেখবেন যে বর্ণ বিদ্বেষটা ট্রাম্পের সময় কিভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল। ইউরোপও কিন্তু উঠছে। আমি অনেক সময় ঠাট্টা করে বলি, আমাদের এখানে যারা বাংলাদেশ বিরোধী বা যারা ইসলামের নাম করে বাংলাদেশের বিরোধিতা করে, তারা কিন্তু সবাই ছেলে মেয়েকে পাঠায় আমেরিকা বা ইউরোপে। আমি তাদেরকে সৌদি আরবে, আমি বলছি আপনারা সৌদি আরবে পাঠান না কেন, বা সুদানে পাঠান না কেন, বা ইয়েমেনে পাঠান না কেন? সেখানে কিন্তু পাঠাতে চায় না, বিএনপির নেতারাও পাঠাতে চায় না, অন্যান্য রাজনৈতিক দলের নেতারা পাঠাতে চায় না। কিন্তু সেই আমেরিকা বর্ণ বিদ্বেষটা কেমন? তাহলে বাংলাদেশের মতো একটা দেশে যে একটা বিদ্বেষ থাকবে, জাতিগত বলেন ধর্মগত বলেন, সেটা মেনে নেওয়া ভালো, কিন্তু সেটাকে কতটা হ্রাস করা যায়? বঙ্গবন্ধুর সময় তো এই প্রশ্নটি উঠেনি। কিন্তু মনে রাখতে হবে, বঙ্গবন্ধুর পর থেকে 3টা দশক আমাদের মানুষ জগতে পাঠ্য বইয়ের সাহায্যে যে ধারণা প্রথিত করা হয়েছে, পরবর্তীকালে বিভিন্ন মৌলবাদী সংগঠনের সঙ্গে যেভাবে সমঝোতা করা হয়েছে শিক্ষাক্ষেত্রে, সেটা আমাদের পক্ষে যায়নি এবং আমাদের মানুষ ঘটনাও যায়নি। এটি আমাদের জন্য, আমি বলবো যে বঙ্গবন্ধুর দর্শনের সঙ্গে মেলে না। আপনারা যত কথাই বলেন, যতভাবেই বোঝাতে চান, মূল একটা তো সাদাকে সাদা, কালোকে তো কালো বলতে হবে। বঙ্গবন্ধু কিন্তু এই রাজনীতি করেননি। এখন আমাদের এখানে যদি আমরা ধর্মনিরপেক্ষতা বিষয়টি গুরুত্ব সহকারে না দেখি, তাহলে কিন্তু আমাদের অবস্থা ভারতের মতো হতে পারে, আমাদের অবস্থা কিন্তু বার্মার মতো হতে পারে, আমাদের অবস্থা কিন্তু শ্রীলঙ্কার মতো হতে পারে। সেটি তো আমরা চাইবো না, অন্তত আমার জীবিতকালে আমরা তো এটি দেখতে চাইবো না। আজকে ভারতের কি অবস্থা? আপনারা পিউ রিসার্চ যেটা করেছে, আপনারা দেখবেন যে কিভাবে এটা চলে যাচ্ছে। ধর্ম যদি কোনো রাষ্ট্রের প্রধান হয়ে থাকে, তাহলে তার উন্নয়ন কিন্তু হোঁচট খেতে বাধ্য। আপনারা পাকিস্তানের কথা দেখেন, আজকে পাকিস্তানকে ব্যর্থ রাষ্ট্র, তাদের এমপিদের কয়েকজন বলেছে আমাদেরকে একজন শেখ হাসিনা এনে দেন। অন্য কথা বাধ্য, ঠিক আছে পাকিস্তান যেভাবে চলুক, একজন শেখ হাসিনা আমাদেরকে এনে দেন। তাহলে ব্যর্থ রাষ্ট্র কেন হলো? পুরো রাষ্ট্রটাই তো মৌলবাদী রাষ্ট্র। আপনার বার্মাতে কি হচ্ছে? জাতি দেশ কিভাবে, বিদ্বেষ কিভাবে ছড়িয়েছে? সুতরাং আমি এটার উপরে গুরুত্ব দেব, আগামী বাংলাদেশ যদি আপনারা উন্নয়নমূলক বাংলাদেশ চান বা আমরা চাই, তাহলে বঙ্গবন্ধু যে ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন, সেখানে কিন্তু আমাদের ফিরে যেতে হবে। এর চেয়ে কিন্তু এর কোনো বিকল্প নেই। আমি দেখেন, ইতিহাসের ছাত্র হিসেবে আমি যদি নিরাশাবাদী হই, তাহলে এতদিন পর্যন্ত এখানে টিকে থাকতে পারতাম না এই দেশে। আপনারা জানেন কিনা, হয়তো জানেন, আমি 1968 সাল থেকে রাস্তায় থেকেছি, এখনো আছি। আমি পুলিশের হাতে প্রহৃত হয়েছি, আমার জীবন নাশের জন্য 4 বার চেষ্টা করা হয়েছে, সরাসরি এখনো করা হচ্ছে। এবং আমি জেলে গেছি, নির্যাতিত হয়েছি, রিমান্ডে গেছি। আমি কিন্তু কখনো কোনো অভিযোগ করিনি, কেননা আমি দেখেছি যে আমাদের সে সময় জাতীয় নেতারা এবং বাঙালিরা কিভাবে যুদ্ধ করেছিলেন, অবরুদ্ধ দেশে কিভাবে ছিলেন। আমি আমার শিক্ষকদের শহীদ হতে দেখেছি, আমি 30 লক্ষর বেশি মানুষকে শহীদ হতে দেখেছি, ধর্ষিত হতে দেখেছি। আমি মনে করেছি যে বঙ্গবন্ধু বা শহীদরা যে কাজটি করতে চেয়েছিলেন, যে দেশটি করতে চেয়েছিলেন, আমরা সেই জন্য তাদের কাছে ঋণী। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে ঋণী, কারণ বিনা পয়সায় কোনো দেশে এরকম ভাবে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না।
আমি কখনো দেশ ছেড়ে যাইনি, আমার প্রজন্মের সবাই গেছে, আমি যাইনি। আমার ছেলেমেয়েরা 12টা করে স্কুলে পড়েছে, কিন্তু আমি চেয়েছি ঋণটা স্বীকার করতে। সেই জন্য এসব জেল, জুলুম, রিমান্ড, পুলিশের প্রহার, অপমান প্রতি পদে পদে সেগুলি কিন্তু আমি মেনে নিয়েছি। আমরা এই জিনিসটাই চাইবো, যারা রাজনীতি করেন, বঙ্গবন্ধু কখনো অর্থের বহে রাজনীতি করেননি। জিয়াউর রহমান তাকে প্রমাণ করতে চেয়েছেন তিনি দুর্নীতিবাজ, কিন্তু তারাই স্বীকার করেছে তার বাসায় কিন্তু কখনো কিছু পাওয়া যায়নি। আমি একটা উদাহরণ দিই আপনাকে। যখন বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু জাদুঘর করছেন, তখন আমি সেখানে কাজ করছিলাম। তো একদিন কলকাতার একজন অধ্যাপক এলেন আমার সঙ্গে দেখা করতে, আমি তাকে নিয়ে গেলাম বাসায়। তো তিনি দেখে বলছেন উনি এই বাসায় থাকতেন। মানে তার ধারণা বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান তিনি এরকম একটা সাধারণ বাসায় থাকতেন, এটা তার বিশ্বাসই মনে হচ্ছিল না। বঙ্গবন্ধু কন্যারও দেখেছেন আপনার সাদাশীতে জীবন। তো রাজনীতিবিদরা কেন যদি এত বঙ্গবন্ধুর কথা বলেন, ওরকম জীবন যাপন করতে পারেন না কেন? অর্থ সম্পন্ন হবেন, বঙ্গবন্ধু সম্পন্ন ছিলেন না দেখে যে আমরা সম্পন্ন হব না তা তো না। সময় বদলেছে, সম্পন্ন হব, কিন্তু এরকম অস্বাভাবিক সম্পন্নতা এটা রাজনীতিবিদদের বানায় না। বঙ্গবন্ধুকে নিয়ে যদি আমরা চর্চা করি, দুটো ক্ষেত্রে করতে হবে। শিক্ষা ক্ষেত্রে আমি মনে করি বা ধর্ম মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের একটা সমন্বয় করা উচিত, যে আমাদের পাঠ্যক্রমে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কিভাবে থাকবে, কারা লিখবেন, কিভাবে মানুষ জগতে আমাদেরকে গেঁথে দেওয়া হবে যে এই 30 লক্ষ শহীদ বা বঙ্গবন্ধু বা জাতির নেতারা যা বলেছেন সেটি আমাদের দর্শন। 50 বছর পেরিয়ে গেছে, কিন্তু আপনি কি বলতে পারবেন যে সমাজতান্ত্রিক বা সাম্যবোধের বিষয়টি অনাধুনিক? আপনি কি বলতে পারবেন ধর্মনিরপেক্ষতা অনাধুনিক? প্রত্যেক দেশ কিন্তু মুখে অন্তত বলে যে আমরা ধর্মনিরপেক্ষ, কারণ উন্নয়নের একটা বিষয় হচ্ছে অসাম্প্রদায়িকতা, সেটা যুক্ত না হলে তো আপনি পারবেন না। সুখের কথা হচ্ছে এই, বর্তমান সরকার এবং শেখ হাসিনা, আমরা অনেক সমালোচনা করতে পারি, তাদের করবো না কেন, গণতান্ত্রিক সরকার করব, কিন্তু এটাও ঠিক তারা দেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন, এরপরে হচ্ছে উল্লম্ফনের ব্যাপার। অর্থাৎ জনাব ফরহাদদের মতো যারা আছেন বা এই যে ডিসিদের মতো যারা আছেন, তারা যে বাংলাদেশে থাকবেন, সেই বাংলাদেশটা গড়ার দায়িত্ব কিন্তু আমরা অর্পণ করেছি তাদের উপরে। আমরা তাদের দিকে তাকিয়ে আছি, আমরা হতাশ নই, কারণ তরুণরাই বাংলাদেশ এনেছিল। আজকের তরুণ যাদেরকে আমি দেখছি এখানে, তারাই তো সেই বাংলাদেশকে রক্ষা করবে, এবং বঙ্গবন্ধুকে যদি তারা বিশ্বাস করে, বঙ্গবন্ধুর দর্শন যে কোনো ভাবে হোক তারা তুলে ধরার চেষ্টা করবে। আপনাদের অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আপনার এই তথ্যবহুল আলোচনার মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে চর্চার অনস্বীকার্যতা আরো গভীরভাবে অনুধাবন করলাম। স্যার, এবারে আমাদের আয়োজনে প্রশ্নোত্তর পর্ব। স্যার, আপনি যদি অনুমতি দেন তাহলে স্যার আমরা আজ প্রশ্নোত্তর পর্ব শুরু করতে পারি। আমি তো জানতাম না যে প্রশ্নোত্তর পর্ব আছে। স্যার, আপনার কাছে অনেকে প্রশ্ন করার জন্য অধীর আগ্রহ প্রকাশ করেছে। স্যার, মাননীয় মন্ত্রী যদি অনুমতি দেন তাহলে আমি থাকতে পারি, নাহলে তো মানে আর। অবশ্যই স্যার, আপনি থাকেন স্যার, এটা আমাদের আচ্ছা ঠিক আছে পর্ব, আমাদের দর্শকরা বেশ ভালো প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন করবেন, তাহলে কারণ কঠিন প্রশ্ন আমি উত্তর দিতে পারবো না। তাহলে আমরা আজকে প্রশ্নোত্তর পর্ব শুরু করছি। প্রশ্নোত্তর পর্বের প্রথমে আমি আহ্বান জানাচ্ছি বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সম্মানিত সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালিক মহোদয়কে। প্রফেসর হাসানুজ্জামান। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে মানিক ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি। আসসালামু আলাইকুম স্যার। আজকের এই অনুষ্ঠানের আমাদের প্রধান আলোচক আমাদের ডক্টর মুনতাসির মামুন স্যার, স্যারকে স্যারের মতো বিজ্ঞজন, স্যারের মতো লেখক, সাহিত্যিক, গবেষক, বিশেষ করে বাংলাদেশ, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের উপরে তার যে কর্ম,
আমরা তো ভেবে বিস্মিত হই। তো স্যারকে আজকে আমাদের মাঝে সরাসরি পেয়ে এবং সরাসরি তার কথা শুনতে পেয়ে আমরা মেহেরপুর মুজিবনগরবাসী অত্যন্ত আনন্দিত এবং উল্লসিত। স্যারকে জানাচ্ছি আমাদের একবারে প্রাণান্ত অভিনন্দন এবং শুভেচ্ছা, হাজারো সালাম, গভীর শ্রদ্ধা। স্যার, আপনি বক্তব্যের শুরুতেই বলেছেন যে বাংলাদেশে বঙ্গবন্ধু এবং জাতির পিতার সম্পর্কে যে লেখালেখি আছে, যে গবেষণা আছে, এগুলি এখনো অপ্রতুল। এগুলি আরো করা দরকার, গবেষণা আমাদের দরকার। এই প্রসঙ্গে আমি একটুখানি কথা বলি স্যার। যেমন আমরা স্বাধীনতার 50 বছর পরে এখনো আমরা কিন্তু বলি 30 লক্ষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে, এই ধরনের আমরা পরিসংখ্যান তুলে ধরি। অর্থাৎ 71-এর মুক্তিযুদ্ধে আমাদের যে মাসুল দিতে হয়েছে সেই পরিসংখ্যান আমরা এই কথাগুলো বলি। কিন্তু আমরা দেখছি যে 2008 সালের পরে এম.এ. হাসান তার যুদ্ধ এবং নারী গ্রন্থে তিনি গবেষণা করে বলছেন যে 2 লক্ষ নয়, বাংলাদেশে আসলে প্রকৃতপক্ষে মা বোন যারা ইজ্জত দিয়েছেন তাদের সংখ্যা হচ্ছে 4.5 লক্ষ। তা আমি মনে করি যে এই যে গবেষণাতে আমরা এই তথ্যটি জানলাম, এমনি তো আরো অনেক ক্ষেত্রে আমাদের অনেক কিছু জানার আছে, অনেক কিছু অনুধাবন করার আছে। সেই বিষয়ে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সরকারের এবং রাষ্ট্রীয়ভাবে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, আমরা যারা সাধারণ মানুষ আছি এবং একটু যারা আমরা বয়স্ক হয়েছে 50-এর উপরে, 60-এর কাছাকাছি বা উপরে, আমাদের কি করণীয় আছে সেই সম্পর্কে স্যার আপনার বক্তব্য শুনতে চাই। আর সাথে সাথে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর সাথে আপনার স্মৃতি সম্পর্কে আমরা একটু শুনতে চাই স্যার। স্যার একটু আনমিউট করতে হবে স্যার। স্যার। আপনি স্যার স্যার আনমিউট হয়ে আছেন স্যার। কাইন্ডলি স্যার আপনার যে স্ক্রিন আছে, স্ক্রিনের বাম পাশে স্যার একটু টাচ করলে স্যার। আছে? হ্যাঁ, এবার ঠিক আছে স্যার। লাল যে জায়গাটা দেখা যাচ্ছে স্যার, মাইকের টাচ করলে না স্যার। না শুনতে পাচ্ছি স্যার, ঠিক আছে। শোনা যাচ্ছে না এখন? এবার শোনা স্যার যাচ্ছে। স্যার শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে স্যার। প্রথমে বলি, এরপরে যারা প্রশ্ন করবেন বিশেষণগুলি আর আমার প্রতি দেবেন না, আমি খুব বিব্রত বোধ করি। খালি জাস্ট প্রশ্নটা করবেন। আমি জানি যে আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসি, সুতরাং আমাদের মধ্যে আর ওই বিশেষণের দরকার নেই। আমি দুটো কথা বলি, শুনেন। গবেষণা সবসময় হচ্ছে অগ্রসর করে মানুষকে। আমাদের এখানে গবেষণাটা খুব কম হয়। বিশ্ববিদ্যালয়ে আমরা এখন এমন ব্যবস্থা করেছি, বুঝছেন, যে গবেষণা না করলে অধ্যাপক হতে পারেন, সুতরাং কোনো অসুবিধা নেই। মানে আমি মিসইউজ অফ অটোনমি যেটা কিছু বলেন, আমরা এটা করেছি। আমার যারা এখন শিক্ষক আছেন তারা আমার প্রতি ক্রুদ্ধ হবেন, কিন্তু বিষয়টা ঠিক। আমি যে কথাটি বলতে চাচ্ছি, আমরা একটা গণহত্যা জাদুঘর করেছি, আপনি জানেন কিনা জানেন, আপনাদের কাছাকাছি খুলনাতে। আগে আপনি দেখবেন যে আমাদের মানুষ জগৎটা কেমন, তারপরে আপনি কথা মানে বুঝবেন যে আমি কি বলতে চাচ্ছি। আমি খুলনায় গিয়ে দেখি যে সেখানে সদর রাস্তার নাম হচ্ছে খানে সবুর রোড। আমি এরপরে আর 20 বছর খুলনায় যাইনি, প্রথম যখন যাই। তারপরে যখন আমি আবার একটা কাজে গেলাম, যেতে বাধ্য হলো নির্মল কমিটির, আমি সবাইকে আপনারা বললাম যে আপনারা খানে সবুর রোড নামটা রেখেছেন কেন? আমি আওয়ামী লীগ থেকে শুরু করে, আমি আবার পরিষ্কারভাবে বলছি, আওয়ামী লীগ থেকে শুরু করে সমস্ত লীগ সবাইকে কথা বলেছি, সবাই অন্য কথা বলে, কোনো কিছু বলে না। একজন তো বললেন যে সবুর খান পাকিস্তান, খুলনাকে পাকিস্তান। সবুর খান ওই সময় পাকিস্তান আনার সময় মাস্তান, একজন মোটামুটি মুসলিম লীগের মাস্তান, তিনি খুলনাকে পাকিস্তানে আনবেন কিভাবে? কি আশ্চর্য ব্যাপার, মিথগুলি দেখেন। পরে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা সভা করেছিলেন, বড় সভা, আমি বক্তা ছিলাম, মানে বাইরে যদি বলেন যে মানে আওয়ামী লীগের বাইরে, আর প্রধানমন্ত্রী ছিলেন। সেখানে আমি প্রশ্ন করে তুলেছিলাম যে আপনি বঙ্গবন্ধু, মনে করেন যে সবাই বঙ্গবন্ধু চর্চা করে আপনার দলের, তো খুলনাতে তো আমি আপনার এমপি থেকে শুরু করে মন্ত্রী সবই আছে, তো সেখানে তো বঙ্গবন্ধু নামে কোনো রাস্তা নেই, কিন্তু খানে সবুরের নামে রাস্তাটা আছে। তাহলে আপনি কিভাবে বলেন যে আপনার দল বঙ্গবন্ধু চর্চা করে?
সামনে খুলনার লোকজনও ছিলেন, কিন্তু আমি এটা বলেছি। তারপরেও যখন তারা এটাতে রাজি হয়নি, আমি তখন হাইকোর্টে গেছি। হাইকোর্টে গিয়ে রিট করে নাম বদল করলাম, তারপরে তারা সেই নাম দেবে না। পরে কন্টেম্প্ট হওয়ার পরে 4 বছর পরে সেই যশোর রোড নামটি ফিরে এসেছে। আমার কথা হচ্ছে, আপনি যে বলছেন এই কথা, সেখানে আওয়ামী লীগ করে না লোকজন, সেখানে ছাত্রলীগ করে না, সেখানে যুবলীগ করে না, রিক্সা লীগ থেকে শুরু করে কৃষি লীগ করে না। তারা কিভাবে সবুর খানের নামে রাস্তা দিয়ে হেঁটেছে বঙ্গবন্ধুর নামে একটা সড়ক না করে? তখন আমি সেখানে গণহত্যা জাদুঘর করি। এটা দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম জাদুঘর, এবং মাননীয় প্রধানমন্ত্রী এটাতে সম্পূর্ণভাবে পৃষ্ঠপোষকতা করেছেন। আমি সেই জন্য বলি যে আমরা শেখ হাসিনা যেমন সমালোচনা করি, তাকে তেমনি ভালোবাসি। আপনি কি জানেন যে খুলনার কমিশনাররা আমাকে বাধা দিয়েছে, একটা টুকরা জমি দেয় নেই। প্রধানমন্ত্রী জানার পরে সঙ্গে সঙ্গে আমাকে জমি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, এবং এটা ভেঙে এখন 6 তলা বিল্ডিং করে দিচ্ছেন। এবং আমি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদকেও এটার কথা বলেছি। আমি বলেছি, আপনি যদি একবার যান, আসেন, আমাদেরকে একটু সহায়তা করেন, কারণ আমাদেরকে খুব অপমানিত হয় বিভিন্ন আমলার কাছে, ছোটখাটো আমলার কাছে, প্রত্যেকেই অপমান করে। কিন্তু এই কাজটি তো আমরা করে গেছি। এখন সেখান থেকে আমরা, আপনি জানেন কিনা জানি না, 50 বছরে এই প্রথম আমরা একটা জরিপ করেছি, যেটা তো বাংলাদেশ সরকারের করার কথা ছিল। এটা তো মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিলের করার কথা ছিল, কিন্তু মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিল একমাত্র কাজ হচ্ছে ভাতাটা কত বাড়ানো যায় সেটা নিয়ে, অন্য কোনো বিষয় নয় না। তাইলে জিয়াউর রহমানের আমলে তারা রুখে দাঁড়াতো, এরশাদুল আমলে রণবীর উপর দিয়ে দিত না। এগুলি বললে আপনাদের খারাপ লাগে, কিন্তু বিষয়গুলি সত্য। আমরা 30টি জেলায় সম্পন্ন করেছি, অর্থাৎ প্রতিটি জেলায় কোথায় টর্চার সেল ছিল, কোথায় গণহত্যা হয়েছে, কোথায় বধ্যভূমি হয়েছে, প্রত্যেকটি জায়গায়, যেটা আগে কখনো করা হয়নি। এবং আপনি অবাক হবেন ভেবে যে শহীদের সংখ্যা 30 লক্ষের বেশি। মানে আমাদের যে হিসাব যদি 64টা হয়, এবং আমাদের ওয়েবসাইটে আপনারা কিছুদিন পরে গুগলও পাবেন। এবং শেখ হাসিনা যে বলছেন যে ডিজিটালাইজেশন, মুক্তিযুদ্ধে কিন্তু কোনো ডিজিটালাইজেশন হয়নি। এখন কিন্তু আমরা এটা প্রক্রিয়াটা শুরু করেছি। তৃতীয়ত, ধর্ষণের সঙ্গে আমরা 71-এ তখনই শুনেছিলাম 8-9 লক্ষ বলছে বিবিসি সবাই। হঠাৎ করে এটা দেখলাম যে 2 লাখ হয়ে গেল। এটা হচ্ছে কি, বাংলাদেশের সরকারি কর্মকর্তারা যখন ছিল তখন তারা মনে করেছে এটা কমিয়ে দিলে বোধহয় বাংলাদেশে অপমান কম হয়। আমরা তো এটা বুঝি না কোনো ব্যাপার। পরে ডাক্তার হাসান যে গবেষণা করেছেন, এবং আমরা যে গবেষণা করেছি আমি, এবং বীরঙ্গনা নামে আমার একটা বই আছে, সেখানে আমি বলেছি 5 লক্ষের উপরে মহিলা ধর্ষিত হয়েছে। এবং হাইকোর্টের একটি রায়ে আমার এই সংখ্যাটিকে আমার নাম করে উল্লেখ করা হয়েছে যে এটি হবে আসল সংখ্যা। এখন বাংলাদেশ সরকারকে আমি কোনো কিছু বলতে চাবো না। আপনি একটা মনে রাখবেন, কখনো আমলাতন্ত্রকে এবং সরকারকে পরামর্শ দিতে যাবেন না মন্ত্রীদের, তাহলে কিন্তু মুশকিল আছে। আমি খালি বলছি যে এটা হচ্ছে আপনার 5 লক্ষের উপরে, সঠিক সংখ্যা তো বলতে পারবেন, এবং শহীদের সংখ্যা নির্ভয়ে বলতে পারেন 30 লক্ষের উপরে। বঙ্গবন্ধু যখন আসেন, আমরা তখন ছাত্র, বঙ্গবন্ধুর সঙ্গে আমাদের সরাসরি যোগাযোগের কোনো সম্ভাবনা ছিল না। আমরা মনে করিনি যে তার কাছে আমাদের গিয়ে কোনো দাবি আবদার করতে হবে। আমরা আমাদের ছাত্রত্ব শেষ করেছি, শিক্ষকতা করেছি, এবং ওনার কাছে আমরা কৃতজ্ঞ একটি ব্যাপারে। আমরা যখন জয়েন করেছি তখন তিনি স্বায়ত্ত শাসনটা দিয়েছিলেন। এটাও কিন্তু একটা দর্শন। তিনি বিশ্ববিদ্যালয়ে সবসময় বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসন দরকার। এবং এখানে একটি কথা বলে শেষ করি, আব্দুর রাজ্জাক যিনি জাতীয় অধ্যাপক ছিলেন, তিনি আমার বাবারও শিক্ষক, বঙ্গবন্ধুর তো বটে। বঙ্গবন্ধু তাকে খুব শ্রদ্ধা করতেন। তো যখন নাকি স্বায়ত্ত শাসনের কথা হচ্ছে, বঙ্গবন্ধু বলেছেন আর এটা তো দিতে হবে, কারণ এটা তো আমি বলেছি। তারপরে যখন এটা দিতেছেন, তখন রাজ্জাক সাহেবকে বলছেন, স্যার দিলাম তো, রাখতে পারবেন? মানে বাঙালিকে তার মতো তো ভালো কেউ ছিল নাই, বলছেন কি রাখতে পারবেন? আমি দুঃখের সঙ্গে বলতে চাই, আমরা সেই স্পিরিটটা রাখতে পারিনি। ওনার কথা ঠিক, কিন্তু তবুও আমি বলবো যে 73 অধ্যাদেশ স্বায়ত্তশাসন থাকুক, তবে যুগোপযোগী করা হোক। অনেক কিছু ওখানে করা হয়েছিল যেগুলি এখন আর আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ে ক্ষতি করছে। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আবারও শ্রদ্ধা জ্ঞাপন করছি স্যার। স্যার ধন্যবাদ স্যার। এ পর্যায়ে আমি প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি
বাংলাদেশ আওয়ামী লীগ মেহেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট SM ইব্রাহিম শাহীন মহোদয়কে। আমরা ইব্রাহিম শাহীন মহোদয়কে আহ্বান জানাচ্ছি ওনার প্রশ্ন এবং অনুভূতি ব্যক্ত করার জন্য। ধন্যবাদ সঞ্চালক মহোদয়, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। জি স্যার, আপনাকেও ধন্যবাদ স্যার। আমি সম্বোধন করছি না, কারণ কয়েকদিন আগে স্যার আমি আপনাকে ফিরে পেলাম, এটাই আমাদের জন্য খুব সৌভাগ্য। করোনা ভাইরাস থেকে উঠে এসে আপনি আমাদের মাঝখানে আবার আসতে পেরেছেন। স্যার আমি যে কথাটি বলতে চাচ্ছি স্যার, আপনার এতে এই যে শোকের মাসে বঙ্গবন্ধু সম্পর্কে আমাদের যে আলোচনা, এই আলোচনায় স্যার আপনার একটি কথা আপনার কাছ থেকেই আমার বিশদভাবে জানার বিষয়, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সংস্কৃতি একটা, আপনি একটা আপনার লেখায় বলেছেন যে মুক্তিযুদ্ধের সংস্কৃতি একটাই, সেটা হচ্ছে নির্ভয় সংস্কৃতি। যে শব্দটি আপনি 2016 সালের একটা বক্তব্যে বলেছিলাম, আমি আমার সৌভাগ্য ছিল সেখানে থাকার, যে অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার সংস্কৃতি, এটাই ছিল মুক্তিযুদ্ধের সংস্কৃতি। এই সংস্কৃতির আলোকে আমি আরেকটি কথা বলতে চাইছি, যেটা হচ্ছে যে আপনার এই ছাত্র সম্ভবত কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব সাহেব একটা কথা বলেছে যে আপনার একটা উক্তি দিয়ে কোড করে, সেটা হচ্ছে ভালো লাগুক আর না লাগুক তাকে স্বাধীনতার স্থপতি বলা ছাড়া আর উপায় কি। আর শেখ মুজিব 1970 সালে হঠাৎ বঙ্গবন্ধু এবং 1972 সালে জাতির জনক হয়ে গেলেন তাও নয়, বঙ্গবন্ধু হতে 3 দশক সময় লেগেছিল। শেখ মুজিব বঙ্গবন্ধু হয়ে উঠেছিল কয়েকটি কারণে স্যার, এই কোডের ভেতরে সেটা হলো যে তা হলো হৃদয়ের ব্যাপ্তি, মানবতা ও পোশাক আশাক কথাবার্তা সবকিছুর মধ্যে ছিল সেই বিশাল জনগোষ্ঠীর সঙ্গে অটুট বন্ধন রাখার ইচ্ছা। তো আমাদের এটা হচ্ছে যে আজকের প্রেক্ষাপটে যে কথাটা আপনি প্রথমেই বললেন যে অনেক সত্যভাবে বলা উচিত, সেই কারণে স্যার আপনার এই যে মতামতগুলো ছিল স্যার, যেটা হচ্ছে মুক্তিযুদ্ধের প্রতি আপনার চিন্তা এবং চেতনার ভাষা, সেই ক্ষেত্রে স্যার আমি আপনার এই কথাগুলোর যদি আরো ব্যাখ্যা করে স্যার বলেন, তাহলে আমাদের জন্য আরো পাওয়া হবে। এই কারণেই যে বঙ্গবন্ধু সে মুক্তিযুদ্ধের সংস্কৃতি এবং বঙ্গবন্ধু হয়ে ওঠার যে ইয়েটা, চাওয়াটা। আর এই বিষয়ে স্যার আপনাকে আরেকটু বলি স্যার, সেটা হচ্ছে যে আপনি প্রথমেই বললেন যে এই আজকে যে মুজিব শতবর্ষে শতঘণ্টা মুজিব চর্চা, এই ভার্চুয়াল প্রোগ্রামটা স্যার আমরা বাংলাদেশের সর্বপ্রথম করেছিলাম 2020 সালে, যখন স্যার করোনা ভাইরাসে সারা পৃথিবী আতঙ্কিত ছিল। আমাদের আজকের প্রতিমন্ত্রী তারুণ্যের প্রতীক স্যার, ওনার পিতাও ছিলেন স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং বঙ্গবন্ধুর অত্যন্ত বিশ্বস্ত, যিনি বাকশালের গভর্নর হয়েছিল, যে চিন্তায় আপনিও বিশ্বাস করেন, সে বাকশালের গভর্নর হয়েছিলেন এবং মুজিবনগর সরকারের যে সহযোগিতা সেটাও করেছিল এবং মেহেরপুরের সমস্ত মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তার সন্তান হিসেবে তিনিও আপনার মতো স্যার পেশায় শিক্ষকতা করেন, সেই শিক্ষকতা করতেন এই আমাদের আজকের প্রতিমন্ত্রী মহোদয়। সেই প্রতিমন্ত্রী মহোদয়ের এই মস্তিষ্ক প্রসূত এই চিন্তাটা হচ্ছে যে আমরা যখন সারা পৃথিবী করোনা ভাইরাসে আক্রান্ত, মানুষ বের হতে পারছে না মানসিকভাবে এবং অবসাদে ভুগছে, তখন মেহেরপুরের জেলা প্রশাসক, আজকের যে তরুণ জেলা প্রশাসক, তার মাধ্যম দিয়ে একদল তরুণ অফিসারকে নিয়ে আজকের এই জুম প্ল্যাটফর্মটা করেছেন। এবং জুম প্ল্যাটফর্মটাই স্যার ভেবে অবাক হবেন যে সারা মেহেরপুরের প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি মানুষ আপনার কথাগুলো শুনছে এবং আপনি যে কথাগুলো বলছেন, আজকে ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, যারা বঙ্গবন্ধুর আদর্শের, তারা প্রত্যেকেই শুনছে এবং সাধারণ মানুষ, এমনকি স্যার চায়ের দোকানে যখন বসে থাকতো তখনও তারা, এখন তো চায়ের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, তখন তারা দেখতেন। তো স্যার এটা আমাদেরই প্রথম এই প্রচলন স্যার। ধন্যবাদ স্যার। আমি শুধু ওইটুকু আপনার কথাগুলো স্যার আরেকটু ব্যাখ্যা চাচ্ছি স্যার, সেটা হচ্ছে যে আপনি যদি বলতেন
যে আপনি যে চিন্তাগুলো করেছিলেন, একটা হচ্ছে স্যার, আবারও স্যার মনে করিয়ে দিই স্যার, সেটা হচ্ছে বঙ্গবন্ধু মানে নির্ভয় সংস্কৃতি, যে সংস্কৃতি ছিল মুক্তিযুদ্ধের চেতনা। আর একটি হচ্ছে স্যার, কেমন করে বঙ্গবন্ধু হতে হলে কেমন হতে হয়। ঠিক আছে, আমি বলছি শুনেন। স্যার স্যার প্রথম কথা হচ্ছে, মুক্তিযুদ্ধ তো আপোষের সংস্কৃতি নয়। মুক্তিযুদ্ধে ৭১ সালের কথা স্মরণ করেন, সবাই কিন্তু শহীদ হতে যুদ্ধে গিয়েছিলেন। মুক্তিযুদ্ধে ফিরে কোনো সুযোগ সুবিধা পাবেন কিনা এই নিয়ে কিন্তু তারা কখনো ভাবেননি। তারা শহীদ হওয়ার জন্য গিয়েছিলেন। এই যে শহীদ হওয়ার জন্য যাওয়া, এবং তারা যে গেছেন শুধু তাই নয়, সারা দেশে যারা অবরুদ্ধ দেশে ছিলেন তারাও কিন্তু তাদের থেকে কম মানে সবচেয়ে অনিরাপদ ছিলেন। তারাও কিন্তু কখনো বলেননি যে বঙ্গবন্ধু ভুল করেছিলেন। এই বিষয়টা কিন্তু আমাদের মনে রাখা উচিত। এবং খুব কম দেশই আছে যে নেতার অনুপস্থিতিতে যুদ্ধ করা, সেটা কিন্তু বঙ্গবন্ধুর সময় এটা করা হয়েছিল। তো এই যে নির্ভয় সংস্কৃতিটা হচ্ছে আপনি যেটাকে অন্যায় মনে করবেন তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। মুক্তিযুদ্ধের বিষয়টা ছিল তাই, এবং মুক্তিযুদ্ধের যে দর্শন সেটি তো বঙ্গবন্ধু নির্ভয়ে স্থাপন করেছিলেন সংবিধানে, যে কথাটা আমি বারবার চলে চেষ্টা করছি। তো সুতরাং আপনি রাজনীতিবিদদের এটা গেল একদিক। ২ নম্বর হচ্ছে বঙ্গবন্ধু আপনি যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রা তো সে আমাদের অনেক রাজনীতিবিদদেরই ছিল, এবং তারা সেটা মেনটেন করেছেন। আপনি জানেন যে বঙ্গবন্ধু প্রেসিডেন্ট হওয়ার পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরেও কিন্তু একই রকম ছিল। তিনি তার বাসা ছেড়েই নড়তে চাননি, এবং সেটা আমরা মনে করি না যে একটা খুব বিজ্ঞচিত কাজ হয়েছে আজকে, কিন্তু হৃদয়ের ব্যক্তিত্ব ছিল। এটা কিন্তু তার বিরোধী পক্ষ স্বীকার করে যে তার মতো হৃদয়ের ব্যক্তি কিন্তু কারো ছিল না। এটি তার কন্যার মধ্যে আপনারা কিছুটা দেখতে পারবেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মধ্যে সেই হৃদয়ের ব্যক্তিটা আছে। আমরা তো তার সমসাময়িক, আমরা দেখেছি যে তার হৃদয়ের ব্যক্তিটা কত। এবং দেখেন, এই যে আমি করোনাতে আক্রান্ত, একটা উদাহরণ দিই, আমি তো মৃত্যুমুখী ছিলাম। তিনি কিন্তু একমাত্র আমাকে যাতে সুচিকিৎসা হয় সেই জন্য নির্দেশ দিয়ে তিনি কিন্তু, আমি বলতে পারো যে আল্লাহ তো আছেনই, আর নিচে তার নির্দেশে আমার যে চিকিৎসা হয়েছে, সেই কারণে আজকে আমি কথাটা বলতে পারছি। এবং কখনো তার কাছে গিয়ে কোনো আবদার করলে তিনি ফিরিয়ে দিয়েছেন, আমি এরকম কোনো দৃষ্টান্ত জানি না। বঙ্গবন্ধুর কাছেও কিন্তু সেরকম হয়েছিল। ৭১-এর পরে উনি, আমরা এখন বলি যে তিনি শত্রুকেও অনেকাংশে ক্ষমা করেছিলেন। সেটি হয়তো তখন আমাদের কাছে সেটি কিন্তু আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি, কারণ এই ক্ষমা প্রার্থীরা তারা কিন্তু পরবর্তীকালে বাংলাদেশের সর্বনাশ করেছে। তিনি পারতেন না, ওইভাবে কঠোর হতে পারতেন না। তো সুতরাং তিনি এই কাজগুলি করেছেন। আমি তো বলছি যে এটি যখন থেকে তিনি রাজনীতি করছেন, আপনার ৫৪ সালে তার বয়স কত? আপনার ২৩ বছর হবে বা ২৪ বছর হবে, তাই তো হবে না, আরো হয়তো একটু বেশি হবে। তখন তাকে যদি কেউ বলে থাকে, একজন গরিব বৃদ্ধা, যে আমার কাছে ৪ আনা পয়সা আছে, এটাই দান করলাম, আর একটু দুধ খেয়ে যাও আমার কাছে, তাহলে আপনি বুঝতে পারেন যে কিভাবে তিনি মানুষের সঙ্গে মিশছেন। এবং আজকে যে আওয়ামী লীগের সংগঠন বঙ্গবন্ধুর যে ভিত্তি দিয়ে গেছিলেন, সেটার উপরেই কিন্তু অনেকটা ভিত্তি করে দাঁড়িয়েছিল। ওই ভিত্তিটা কিন্তু আর কেউ আনতে পারেননি। সময়ের পরিবর্তন হয়েছে, অনেক কিছুর পরিবর্তন হয়েছে, হবে, কিন্তু মুক্তিযুদ্ধের সংস্কৃতি কিন্তু বদল হয়নি, সেটি অটুট থেকেছে। আমি আরেকটি কথা বলি আপনাদেরকে, আমি ব্যক্তিগতভাবে মনে করি গণতন্ত্রের পথে, যে কথাটি পরে আমি আর বিশদ করিনি, বঙ্গবন্ধুর সবচেয়ে বড় অবদান আমাদের জীবনে, সমাজে, তার সময়টুকুতে, সেটি হচ্ছে এই সশস্ত্রদের উপরে তিনি নিরস্ত্রদের আধিপত্য বিস্তার করতে চেয়েছিলেন এবং করেছিলেন। এটি হচ্ছে তার সবচেয়ে বড় অবদান বলে আমি মনে করি। ধন্যবাদ স্যার। এ পর্যায়ে আমি প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি মেহেরপুর জেলার বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য মহোদয়কে। অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য মহোদয়। ধন্যবাদ সঞ্চালক। শুভ সন্ধ্যা সকলকে। এতক্ষণ আমরা মুগ্ধ হয়ে ইতিহাসবিদ মুনতাসির মামুন স্যারের জ্ঞানগর্ভ আলোচনা শুনছিলাম।
আমি স্যারের কাছে যে জিনিসটি জানার জন্য বিনীতভাবে বলছি, স্যার 1991 সালে যখন বাংলাদেশে একজন পাকিস্তানি নাগরিককে একটি রাজনৈতিক দলের প্রধান করা হয়েছিল, তখন স্যার বাংলাদেশে 1992 সালের দিকে একটা সংগঠনের জন্ম নিয়েছিল যার নাম ছিল ঘাতক দালাল নির্মূল কমিটি। এই সংগঠনটি পরবর্তীকালে একটা প্রতীকী বিচারের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার প্রথম শুরু করেছিলেন। সেই সময় স্যার আপনি সম্ভবত বিবিসি বাংলাকে সাক্ষাৎকারে বলেছিলেন যে এই আমাদের এই যে আন্দোলন, এই যে প্রতীকী বিচার, এটি সম্ভব হয়েছে রাজনীতিবিদদের, বিশেষ করে শেখ হাসিনার সমর্থন পাওয়ার কারণেই সম্ভব হয়েছিল, আপনি স্যার বলেছিলেন। পরবর্তীকালে স্যার দেখা যাচ্ছে 2008 সালে যখন সাধারণ নির্বাচন হয়, এই সাধারণ নির্বাচনের সময় আওয়ামী লীগ সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ একটা তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো দিয়েছিল সেখানে কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের অঙ্গীকার করেছিলেন তারা। পরবর্তীকালে আমরা দেখতে পেলাম জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর পর্যায়ক্রমে কিন্তু সেই বিচারটা সম্পন্ন হয়েছে। আমার স্যার আপনার কাছে যেটি বিনীতভাবে জানতে ইচ্ছা করছে সেটি হচ্ছে, একজন ইতিহাসবিদ হিসেবে নিজ সৃষ্ট একটি সংগঠনকে আপনি স্যার কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ স্যার। দেখুন, সময়ের পরিপ্রেক্ষিতে 71-এ ঘাতক দালাল নির্মূল কমিটি হয়েছিল এবং এর প্রধান একজন উদ্যোক্তা ছিলেন কর্নেল নুরুজ্জামান এবং শাহরিয়ার কবির। এরপরে সমন্বয় কমিটি হয়েছে, অনেক কিছু, শামসুর রহমান থেকে অনেকেই হয়েছেন, কিন্তু শাহরিয়ার কবিরই হচ্ছেন এই প্রধান, আমি বলবো, সংগঠন। এবং যখন নাকি আন্দোলন শুরু হয় তখন কিন্তু প্রথমে শেখ হাসিনার সঙ্গে কিন্তু আলাপ করা হয়, তিনি বিরোধী দলের ছিলেন এবং তিনি, শাহরিয়ারের লেখাতেও আছে, তিনি বলেছিলেন যে আমি আপনাদের সবকিছু করে দেব। এবং এটা কিন্তু অনেকে জানে না, উনি যদি না করতেন তাহলে কিন্তু গণ আদালতের এই জায়গাটা আমরা করতে পারতাম না। দেখেন, মানুষের সঙ্গে তো যুক্ত রাজনীতিবিদদের, আমরা রাজনীতিবিদদের সমালোচনা করতে পারি কিন্তু তারাই তো জনপ্রতিনিধি। এবং শেখ হাসিনা কিন্তু সেই কাজটি করেছিলেন এবং শুরু থেকেই তিনি বলেছিলেন যে আমি এই বিচারের পক্ষে। পারেননি অনেক সময় করতে, কিন্তু আমরা কিন্তু একনিষ্ঠ ছিলাম। এবং তিনি যখন ক্ষমতায় এলেন এবং যখন 2008 সালে, তখন কিন্তু এটির দাবিটা তিনি মেনেছিলেন, তার ফলে সমস্ত অন্যান্য জোটের পক্ষে সবাইকে মানতে হয়েছিল। তিনি প্রধান চালিকা শক্তি ছিলেন। আর আমরা তো বলেছি তো, সুতরাং বিচারও হয়েছে এবং বিচারের শুরুতে আপনি দেখেছেন যে নানা রকম অসুবিধা হয়েছে। তিনি কিন্তু ধৈর্য সহকারে সবগুলি মোকাবেলা করেছেন। আপনি বলেছেন সম্পন্ন হয়েছে, সম্পন্ন হয়নি, বিচার এখনো চলছে। তো যেটা হয়েছে যে তিনি কথা দিয়েছিলেন সেই যে 92 সালে, সেটা থেকে কিন্তু তিনি বিচ্যুত হননি। এবং আমি মনে করি ইতিহাসের ছাত্র হিসেবে আজ থেকে 50 বছর পর যখন বাংলাদেশের ইতিহাস লেখা হবে, তখন কিন্তু এই উন্নয়নের কথা লেখা থাকবে না, বা কি করে সেগুলি লেখা থাকবে না, লেখা থাকবে শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করেছিলেন। এটি কিন্তু সবচেয়ে বড় হবে এবং তিনি সেই ঐতিহাসিক দায়িত্বটি পালন করেছেন। দুঃখের বিষয় হচ্ছে এই যে যে গতিটা আনা উচিত ছিল সেই গতিটা এখন স্তব্ধ হয়ে গেছে। কেন আইনমন্ত্রী বিচারক সরিয়ে নিয়েছেন, 2টি থেকে 1টি করেছেন, আমাদের জানা নেই। সুপ্রিম কোর্ট, আমি আদালতের বিষয়ে কিছু বলতে চাই না, কিন্তু আদালতেরও তো একটা দায়িত্ব আছে মুক্তিযুদ্ধের প্রতি। যে দায়িত্বটা আপনি জানেন যে গত বিচারপতি, প্রধান বিচারপতির নাম আনার কারণে আমরা প্রতিবাদ করেছিলাম, 2 জন মন্ত্রীকে আদালত অবমাননা করা হয়েছিল, কিন্তু পরে তো প্রমাণিত হয়েছে যে আমরা ঠিক বলেছি। আদালত তো বাংলাদেশেরই আদালত, তারা মুক্তিযুদ্ধকে গুরুত্ব দেবে না? যাদের রায় এখনো কার্যকর করা যাচ্ছে না, সুপ্রিম কোর্টে পড়ে আছে, তারা যদি বলেন যে এটা রুটিন ব্যাপার, তাহলে অবশ্যই আদালতের সঙ্গে আমাদের একটা মত পার্থক্য হওয়ার সুযোগ আছে, এবং এটা আমি অন্যায় মনে করি না, এবং এটা আদালত অবমাননার কোনো বিষয় না। আমি একজন নাগরিক হিসেবে বলতে চাই, মুক্তিযুদ্ধের প্রতিও কিন্তু আদালতের একটি দায়িত্ব থাকা বাঞ্ছনীয়। এটা আদালতকে পরামর্শ না, এটা আমি মনে করি যে এটা নাগরিকদের একটা দাবি। আদালত তো আর বাংলাদেশের বাইরে কিছু না, কিন্তু কেন আজ পর্যন্ত শীর্ষ যাদেরকে
যুদ্ধাপরাধী যাদেরকে রায় দণ্ড দেওয়া হয়েছে, যারা সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছেন, এবং আপনাদের খেয়াল থাকলে দেখবেন তখন কিন্তু বলা হয়েছিল যে এটা কিন্তু খুব যথাশীঘ্র বা 6 মাসের মধ্যে এটা নিষ্পত্তি করে দেওয়া হয়। আদালত সেটা মানতে রাজি হননি তৎকালীন বিচারপতি। কেন হননি সেটি আপনারা এখন তো বুঝতেই পারছেন। কিন্তু কথা হচ্ছে, আমি মনে করি অগ্রাধিকারের ক্ষেত্রে এদের বিচারের রায়গুলি কার্যকর হওয়া উচিত। আমাদের কি এই অধিকার নেই যে এই দণ্ড দেখে যাওয়া? এটা অবশ্যই আছে। আমাদের সঙ্গে যারা আন্দোলন করেছেন, জাহানুর ইমাম থেকে শুরু করে আমির শরীফ থেকে শুরু করে কবির, তারা কেউ দেখে যেতে পারেনি। তারা কিন্তু আফসোস করে গেছেন, বলেছেন যে মুত্তাসির, শাহরিয়ার, আমরা কি দেখে যেতে পারবো না? শেখ হাসিনা কি ক্ষমতায় আসবেন না? তিনি কি বিচারটা করবেন না? সবই হয়েছে, কিন্তু তারা দেখে যেতে পারেননি। এখন আমাদের জেনারেশনে আমরা যাওয়ার পথে, কিন্তু সেটা করতে পারিনি। আমি মনে করি শাহরিয়ার কবির যে কাজ করেছে বাংলাদেশের মৌলবাদ ঠেকানোর পক্ষে, যুদ্ধাপরাধী বিচারের পক্ষে, ওই ধরনের কোনো কাজ আমাদের জেনারেশনে কেউ করতে পারেনি। কিন্তু মনে রাখবেন, শাহরিয়ার কবিরকে রাষ্ট্র বা সরকার সবসময় উপেক্ষা করেছে। এটার এই সমীকরণ আমি কখনো মিলাতে পারিনি। গুণীজনের যোগ্য কদর না দিলে যাদেরকে পুরস্কৃত করা হয় তাদের পুরস্কার কিন্তু এটা কোনো দাম, গুরুত্ব বহন করে না। মাননীয় মন্ত্রী আছেন, সেজন্য আমি কথাটা বললাম। আপনার জনপ্রতিনিধি আছেন, তার মতো তিনি তো আজকে প্রায় শয্যাশায়ী, অসুস্থ। আমরা কিন্তু তাকে কোনো সম্মান প্রদর্শন করি। কিন্তু আমি ইতিহাসের ছাত্র হিসেবে বলি, আজ থেকে 10, 15, 20, 50 বছর পরে যখন ইতিহাস লেখা হবে, শাহরিয়ার কবির থাকবে, আমাদের অনেকে কিন্তু আমরা থাকবো না। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আমি কিন্তু বেশিক্ষণ বসে থাকতে পারি না, কারণ করোনার পর থেকে আমার একটা পিঠের একটা প্রবলেম আছে। তো আপনি যদি একটু শেষ করে দিতেন আমার জন্য ভালো হতো আর কি। মাননীয় মন্ত্রী, আপনার মাইক্রোফোনটা মিউট করা আছে স্যার। স্যার মাইক্রোফোন মিউট করা আছে স্যার। শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। আমাদেরটা ঠিক আছে। মাননীয় প্রধান আলোচক স্যার, আমরা স্যার খুব বেশিক্ষণ সময় নেব না আপনার কাছ থেকে। আমাদের এই মুহূর্তে প্রশ্নোত্তর পর্ব মনে হয় আমরা শেষ করতে পারি। আমরা এখন অনুভূতি প্রকাশে যাই। আমাদের সাথে যুক্ত আছেন মেহেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়। আমি পুলিশ সুপার মহোদয়কে খুব সংক্ষেপে স্যারকে একটু ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আমাদের পক্ষ থেকে। আমাকে না, মাননীয় মন্ত্রীকে বলেন আর দর্শকদের বলেন, আমাকে ধন্যবাদ জানানোর কারণ নেই। স্যার, মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছে আমরা যাতে আপনাকে স্যার সর্বোচ্চ সম্মানটা প্রদর্শন করি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার, ধন্যবাদ জেলা প্রশাসক মহোদয়। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মেহেরপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মুনসুর আলম খান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন জুম প্ল্যাটফর্মে আমাদের অত্যন্ত প্রিয় স্যার, ইতিহাসবিদ এবং বিশিষ্ট লেখক জনাব মোহাম্মদ মুনতাসির মাহমুদ স্যার, প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত আছেন মুজিব বর্ষে 100 ঘন্টা মুজিব চর্চার শীর্ষক কর্মসূচির মুখ্য উপদেষ্টা জনাব ফরহাদ হোসেন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়। আর উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, আইন বিষয়ক সম্পাদক ও বিজ্ঞ পিপি জনাব পল্লব ভট্টাচার্য, সুশীল সমাজের প্রতিনিধি প্রফেসর জনাব হাসানুজ্জামান মালেক সাহেব, উপস্থিত সাংবাদিক বৃন্দ, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত গভীর শ্রদ্ধা স্মরণ করছি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, আমিও আজকে এই চেয়ারে বসতে পারতাম না, সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা সহ 15 আগস্টের শহীদ অন্যান্য বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদেরকে। আমি আরো স্মরণ করছি 1971 সালের স্বাধীনতা যুদ্ধে শহীদ সকল সদস্যবৃন্দদেরকে। স্যার, অত্যন্ত কৃতজ্ঞতার সহিত বলি মুনতাসির মাহমুদ স্যার, আমরা স্যার সায়েন্সের ছাত্র স্যার। আমি ব্যক্তিগতভাবে স্যার ছোটবেলা থেকে 90 দশকে, তখন এত টিভি বা মিডিয়া ছিল না স্যার, ছোট পেপারে আপনার লেখা দেখতাম আর কি স্যার, 90 যখন প্রাইমারি স্কুলের ছাত্র আর কি। আজকে যখন আন্তর্জাতিক যুব দিবসে আলোচনা সভা চলছিল, তখন ডিসি মহোদয় আমাকে বলছিলেন যে আজকে মিটিং এ
মানে আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে স্যার আপনি আসবেন, তখন মনের মধ্যে যে মানে আপনার বক্তব্য শোনার জন্য খুব আকুল ভাবে অপেক্ষা করছিলাম। আপনাকে এবং আরেকজন স্যার আছেন আমার অত্যন্ত প্রিয়, আমি ওনাকে বলছিলাম জেলা প্রশাসন থেকে প্রফেসর আনোয়ার স্যারকে আর কি, যে আনোয়ার স্যারের একটি ক্লাস করে পেয়েছিলাম আমরা যারা সায়েন্সের ছাত্র আমরা পাই নাই, পেয়েছিলাম স্যার পিএটিসিতে আর কি, আমাদের পিএটিসি এর বুনিয়াদী প্রশিক্ষণ ছিল, সেখানে স্যার এসেছিলেন আর কি। আর আপনাকে স্যার বিভিন্ন টক শোতে যখন দেখি আর কি, তখন আমি আমার পরিবারের সদস্যদেরকে বলি এখন আর কোনো কথাবার্তা বলো না, স্যারের স্পিচ গুলো শুনবে, কারণ স্যার আমরা যারা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম স্যার আপনার কাছ থেকে যা শুনেছি বা যা শুনি স্যার, এগুলো স্যার মন্ত্রমুগ্ধের মতো লাগে এবং মনে হয় যেন এটা আমরা ভবিষ্যতের জন্য কাজে লাগাতে পারি। ইভেন গত বছর স্যার আপনি যখন কোভিড আক্রান্ত হলেন, আমরা হয়তো সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে পারিনি, কিন্তু আমরা সবসময় দোয়া করেছি যেন আপনি স্যার সুস্থ হয়ে ওঠেন এবং আমাদের যে ফিরে আসেন। আল্লাহর কাছে শুকরিয়া স্যার আপনি ফিরে এসেছেন স্যার। স্যার আপনি যেভাবে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলেছেন স্যার, বা যে লেখা এবং বইগুলো লিখেছেন স্যার, সেগুলো আমাদের জন্য প্রেরণার উৎস এবং আপনি বিভিন্ন সময় বিভিন্ন ক্যাপাসিটিতে কাজ করেছেন। আপনি স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিলেন স্যার, বিভিন্ন সময় স্যার এই যে কথা বলে থাকেন, টকশোতে কথা বলে থাকেন, আমরা এগুলো স্যার অবশ্যই উপলব্ধি করি। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। আমি এখানে স্যার একটা ছোট্ট একটা উদাহরণ দিতে চাই স্যার, যে ভুটানের প্রধানমন্ত্রী এসেছিলেন বাংলাদেশে, তখন স্যার বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শনের সময় একটি কথা বলে একটি পরিদর্শন বুকে একটি মন্তব্য লিখে গিয়েছিলেন। আমি জাস্ট দুই লাইনে স্যার আপনি অসুস্থ বলেছিলেন যে পিঠের সমস্যা বেশিক্ষণ থাকবে না স্যার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, যে এপ্রিল মাসে তিনি যখন বাংলাদেশে এসেছিলেন জাদুঘর পরিদর্শনের পর তিনি পরিদর্শন বুকে লিখেছিলেন, প্রিয় মুজিব, মানুষ বলে তুমি মৃত, কিন্তু আমি অনুভব করি তুমি আজও আমাদের চারপাশে। আমি খুশির সঙ্গে জানাতে চাই যে তোমার স্বপ্ন আজ তোমার মেয়ে শেখ হাসিনার দ্বারা পূরণ হয়েছে। তুমি বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছো। তুমি কেবল বঙ্গবন্ধু নও, ভুটানেরও প্রধানমন্ত্রী। স্যার তিনি যে কমেন্টসটুকু লিখে গিয়েছিলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশের উন্নয়নের জন্য যে কাজ করে যাচ্ছেন স্যার, যে আপনি যে কথাটি বললেন যে আশ্রয়ণ প্রকল্প, মুজিব বর্ষে যে আশ্রয়ণ প্রকল্প, সেটা সারা বিশ্বে একটি এক বিরল দৃষ্টান্ত স্যার। পাশাপাশি স্যার আর একটি ছোট্ট কথা স্যার, পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে যে পদ্মা সেতু স্যার, সেটিও স্যার আপনার সবাই জানেন, এটার পূর্বে ইতিহাস আমি ওইদিকে যাবো না স্যার, যে এই পদ্মা সেতু আমাদের হয়ে গিয়েছে স্যার। আমরা স্যার বঙ্গবন্ধুর যে স্বপ্ন দেখে গিয়েছেন তা মাননীয় প্রধানমন্ত্রী তা পূরণ করে যাচ্ছেন। এবং এখন আরেকটি কথা স্যার আপনি আপনার স্পিচে বলেছেন যে মানুষ কিন্তু এখন আর গরিব নেই স্যার। 90-এর দশকে বা 2000 সালে আমরা দেখেছি স্যার, ওই যে প্রথম দিকে ছোট্ট করে বলি স্যার, যে মানুষ কিন্তু রোজার মাসে বা বিভিন্ন সময় মানুষের যে মানে কাপড় বা জাকাত প্রদান একটা, এখন কিন্তু মানুষ আর এগুলো চায় না স্যার। মানে এটা আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি আর কি, যে আগে দেখতাম ছোটবেলায় যে রোজার মাস আসলে কাপড়ের জন্য আসতো মানুষ, গরিব মানুষ, বা বিভিন্ন জায়গায় দেখতাম ডিস্ট্রিবিউশন, এটা অনেকাংশে কমে গিয়েছে, কারণ মানুষের মধ্যে অর্থনৈতিক সচ্ছলতা চলে আসে। আমরা স্যার অনেক দূর এগিয়ে এসেছি স্যার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে এসেছেন আমাদেরকে। আমরা এখন নতুন করে আরো সামনের দিকে এগিয়ে যেতে চাই স্যার। তো স্যার আপনি স্যার আমাদের সে আলোকবর্তিকা, আপনাদের মতো মানুষ যারা আছেন স্যার, আপনারা বেঁচে থাকেন, দীর্ঘজীবী বেঁচে থাকেন স্যার, তাহলে আমরা আরো অনেক নতুন নতুন করে আপনাদের যে বইসমূহ বা আপনাদের যে সুচিন্তিত মতামত বা পরামর্শ বাংলাদেশ পাবে, আমরা সে প্রত্যাশা করি। পাশাপাশি স্যার এট দ্য সেম টাইম স্যার আজকের যে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আছেন আমাদের অত্র জেলার মাননীয় সাংসদ, তিনি স্যার এই যে একটা অনুষ্ঠানের প্রতি বৃহস্পতিবার শতবর্ষে যে মুজিব 100 ঘন্টা যে অনুষ্ঠান, আমরা বিভিন্ন সময় বিভিন্ন আলোচক বৃন্দ যারা আসেন, আমরা তার দ্বারা অনেক বেশি আমরা শুনতে পারি এবং আমরা আমাদের অনেক কাজে লাগে স্যার। আমি ডিসি মহোদয়কে বলছিলাম যে আনোয়ার স্যারের কথা, আমি স্যারের মানে সরাসরি কথা বলার সুযোগ হয়নি, বাট আমরা যে আপনাদেরকে স্যার, যে আপনারা যে বাংলাদেশের সম্পদ, আপনারা যে বাংলাদেশের জন্য কি করে গিয়েছেন বা কি করে যাচ্ছেন স্যার, তা আমরা অনুভব করি। আমি ওনাকে বলছিলাম, তিনি আমাকে বলছেন যদি সুযোগ থাকে হয়তো বা পরবর্তী কোনো এক সময় আনবেন স্যার। আমি আপনার জন্য দোয়া করি, পাশাপাশি আজকে আমাদের অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন স্যার, আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এট দ্য সেম টাইম মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় অত্যন্ত ব্যস্ততার সহিত এই প্রতি বৃহস্পতিবার এই প্রোগ্রাম সংযুক্ত থাকেন, স্যারের প্রতি কৃতজ্ঞতা। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।
আমি খালি একটি কথা বলি, আমার মনে হয় যে আপনাদের মন্ত্রীকে বোধহয় সবাই খুব পছন্দ করেন, নাহলে আপনারা যে তালিকা বললেন যে আপনাদের ওয়েব নিয়ে করেছে, এইসব লোক সাধারণত এত ওয়েব নিয়ে আসে না। আমার মনে হয় আপনাদের মাননীয় প্রতিমন্ত্রীর কথা, তাকে বোধহয় সবাই খুব স্নেহ করেন, সেই জন্য বোধহয় সবাই যুক্ত হয়েছেন। আর আপনারা আমার প্রতি যে সম্মান ভালোবাসা দেখিয়েছেন, আমার মনে হয় খুব শীঘ্রই আমাকে একবার মেহেরপুর যেতে হবে, এছাড়া কোনো গত্যন্তর নেই। আমি যদি করোনাটা একটু কমে আমি খুলনায় যাব, আমি সেখান থেকে তো যশোর হয়ে আসি, আমি সেখান থেকে একবার মেহেরপুর চলে যাব আশা করি আর কি, যাতে আপনাদের সবার সঙ্গে দেখা হয়। আমি আপনাদের সবাইকে আবার আমার ভালোবাসা জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। এসপি মধ্যে চমৎকার বলেছেন, উনি আমাদের সকলের মনের কথা স্যার বলে দিয়েছে স্যার। আপনি স্যার যখন আপনার স্যার নিশ্চয়ই মনে আছে স্যার, আপনি যখন কোভিড আক্রান্ত হয়, আমি কিন্তু স্যার আপনার সাথে এখন থেকে প্রায় 6 মাস আগে যোগাযোগ করছিলাম স্যার, কোভিড আক্রান্তের আগে স্যার। আপনি বলছেন যে একটু পরে দাও, তো পরে আবার আপনার হঠাৎ করে কোভিড হয়ে গেল, আমরা স্যার দোয়া করেছি স্যার মনোপ্রাণ দিয়ে আপনার সাথে আমাদের মাঝে ফিরে আসেন স্যার। আলহামদুলিল্লাহ স্যার, আপনি আমাদের মাঝে ফিরে এসেছেন স্যার। আপনাকে স্যার এসপি সাহেব যেভাবে উপস্থাপন করেছেন স্যার, তারপরে স্যার আমার কাজটা উনি স্যার করে দিয়েছেন স্যার। স্যার আমি এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত আছেন মেহেরপুর জেলার 1 আসন মাননীয় সংসদ সদস্য, যিনি স্যার মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় স্যার এই যে আয়োজন স্যার, এই আয়োজনের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করে যাচ্ছেন স্যার, আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন স্যার। স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু স্যার আমরা আপনার মতো গুণী মানুষের সাথে স্যার কথা বলতে সুযোগ পেয়েছি স্যার। আমি স্যারকে আমাদের উদ্দেশ্যে অনুভূতি ব্যক্ত এবং আমাদের উদ্দেশ্যে সে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছে স্যার। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আসলে যে কথাটি আপনারা বলছিলেন এতক্ষণ ধরে, আমরা কিন্তু একটা নিবিড় আলোচনার মধ্যে প্রবেশ করেছিলাম। আসলে আজকের আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর মুনতাসির মামুন, তিনি এই কোভিড আক্রান্ত হয়ে কোভিড পরবর্তী যে পোস্ট কোভিড যে সমস্যা, সেটা কিন্তু সকলের হয়। আমি নিজেও কিন্তু 3 মাস যে পরিমাণ দুর্বল ছিলাম, এবং তারপরেও কিন্তু এই যে সবকিছু মিলিয়ে মূলত যেটা 6 থেকে 1 বছর লাগে, 6 মাস থেকে 1 বছর এটা কভার আপ করতে। তো সেটা আমাদের পিপি মহোদয় আক্রান্ত হয়েছেন, আমাদের যে প্রফেসর হাসানুজ্জামান মালিক সাহেব আক্রান্ত হয়েছিলেন, তিনি মনে হয় এখন নেগেটিভ, এখন ভালো আছেন। তো তারা 60 ঊর্ধ্ব, এবং তারা কিন্তু এটা করতে পেরেছে, ওভারকাম করতে পেরেছে, কারণ কোভিড এর টিকা নেওয়া ছিল, অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়া ছিল। তারা আল্লাহর অশেষ রহমতে তারা ভালো আছেন। তো যাই হোক, আজকে স্যার আপনাকে আমরা পেয়ে যে সমৃদ্ধ আলোচনাটা, আমাদের আসলে প্রত্যাশা আপনার যেটা মানুষের সকলে ছিল এখানে, যে আপনার কাছ থেকে কথা শোনা, এবং একেবারে যে কথাগুলো মৌলিক যে বিষয়গুলো নিয়ে আপনি আলোচনা সাধারণত করে থাকেন, আপনার কাছ থেকে সেই ইতিহাসের সেই সমৃদ্ধ আলোচনাগুলো আমরা আজকে পেয়েছি। এজন্য স্যার সকলের পক্ষ থেকে আপনার কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, এবং আপনি স্যার অনেক সময় দিয়েছেন। আমরা আসলে এই আলোচনায় আপনাকে এত ঘনিষ্ঠভাবে গ্রহণ করতে পারার যে বিষয়টি, সেটি হচ্ছে যে স্যার আপনি যেখানে থাকেন না কেন, যেভাবে আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে আসা, এই যেভাবে একটা জনমত তৈরি করার ক্ষেত্রে ৭৫-এর পরে যে একটা দুঃশাসন এবং আমরা ইতিহাস বিকৃতি, আর সেগুলোর পরে আপনাদের যে প্রচেষ্টাটা, এই প্রচেষ্টার কারণেই কিন্তু আজকে বাংলাদেশ কিন্তু সেই সমৃদ্ধ জায়গাতে আসতে পেরেছে, একটি সক্ষমতার জায়গায় আসতে পেরেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে নেতৃত্ব, দৃঢ় নেতৃত্ব, এবং আপনাদের সকলের ঐকান্তিক আন্তরিক সহযোগিতার কারণেই কিন্তু আমরা আজকে বলতে পারি যে বাংলাদেশে, যেখানে ৭৫-এর পরে জাতির পিতার নামটি উচ্চারণ করা নিষিদ্ধ ছিল, যখন আমরা দেখেছি যে সেই 15 আগস্টে আপনি যে কথাটি বললেন যে কেক কাটতে, আমরা ইতিহাসগুলো দেখেছি কিভাবে বিকৃত হতে, স্বাধীনতা যারা এই বুদ্ধিজীবীদের হত্যা করেছেন, তাদের গাড়িতে পতাকা, এবং অনেক ধরনের বিকৃতি, কষ্ট, দুঃখ, এবং আমাদের অনেকে দেখে যেতে পারেননি, অনেকে দেখে গিয়েছেন। অনেক মুক্তিযোদ্ধারা যারা ইতিমধ্যে আমাদের কাছে বিদায় নিয়েছেন, যারা বেঁচে আছেন, তারাও অন্তত অনেকে দেখে গেছেন যে না, এই যে ৭৫-এর পরে যে সেই পরাজিত শক্তিরা যেভাবে এই ইতিহাস বিকৃত করে আমাদের মান সম্মান, আমাদের যে লক্ষ্য সেটা নষ্ট করছিল, এবং যে একটা বিপদে আমরা যাচ্ছিলাম, সেখান থেকে আবারও আমরা কিন্তু একটা জায়গায় আসতে পেরেছি আপনাদের সকলের সে আন্তরিক প্রচেষ্টা। সেই প্রচেষ্টার কারণে আপনারা জীবনের ঝুঁকি নিয়ে, জীবন বাজি রেখে জীবনের ঝুঁকি নিয়ে আপনারা কিন্তু সবসময় কাজ করেছেন, এবং ইতিহাসের সেই সত্যকে আপনারা ধরে রেখেছেন এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরছেন। সেই জন্য স্যার
আমরা আপনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আজকে আপনাকে পেয়ে আমরা অত্যন্ত নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি এবং অত্যন্ত কৃতজ্ঞ বোধ করছি। এবং আমরা চাই যে কথাটি আপনি বললেন স্যার, এই যে এখানে মুজিবনগর খ্যাত মেহেরপুর বাংলাদেশের প্রথম রাজধানী, বাংলাদেশের সেই প্রথম পবিত্র স্থান যেখানে বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল। এই মুজিবনগর সরকারের নেতৃত্বেই ৯ মাসের যুদ্ধে আমরা আজকে বলছি যে ৩০ লক্ষ না আরো বেশি শহীদ হয়েছিলেন। সেই শহীদ মুক্তিযুদ্ধ বা শহীদদের সেই রক্তের বিনিময়ে এবং সেই ৪.৫ লক্ষ ৫ লক্ষ যে নির্যাতিত মা বোনদের সেই আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমরা এই স্বাধীনতা পেয়েছি। অতএব স্যার আপনাকে আমরা মেহেরপুর পক্ষ থেকে আমন্ত্রণ জানাবো স্যার। আপনি অবশ্যই মেহেরপুরে আসবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মেহেরপুরে আসবেন। আমরা মেহেরপুরে আপনাকে নিয়ে সেভাবে সুন্দরভাবে স্বাস্থ্যবিধি মেনে এটি চমৎকার আলোচনা আমরা একটা করতে চাই। আর স্যার যে কথাটি বললেন আমার জানা ছিল না যে আমাদের আরেকজন আপনার সহকর্মী এবং আপনার সহযোদ্ধা, আপনারা ঘাতক দালাল নির্মূল কমিটির মাধ্যমে আপনারা যেভাবে এই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে আলোড়িত করেছিলেন। আরেকজন পতিত যশা শাহরিয়ার কবির সাহেবের কথা আপনি বললেন স্যার, আমার জানা ছিল না। আমি এখনই চেষ্টা করছিলাম যে আমাদের সংস্কৃতি মন্ত্রীর সাথে যোগাযোগ করে তার সাথে আমরা খুব দ্রুত যোগাযোগ করে যদি যে কোনো ধরনের সহযোগিতা, যে কোনো ধরনের আমরা এটা অবশ্যই এটা আমাদের দরকার। আপনি যেটা বললেন তো আমি অবশ্যই যোগাযোগ করছি যত দ্রুত তার সাথে যোগাযোগ করে তার খোঁজ খবর নেওয়া, অন্তত তিনি কেমন আছেন এবং শুনতে পাচ্ছ ওখানে? স্যার আমরা স্যার শুনতে পাচ্ছিলাম না, দেখো তো মোবাইলে শোনা যাচ্ছে কিনা। স্যার আমার মনে হয় স্যার আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে কানেকশনটা স্যার আসছে। ঠিক আছে, আমরা শেষ করতে পারি, উনি তো বলেছেন। স্যার জি স্যার, স্যার মাননীয় মন্ত্রী মহোদয় স্যার আমি শেষ করি স্যার। আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্যার আপনার সুস্বাস্থ্য কামনা করে যারা অংশগ্রহণ করেছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে সুন্দর একটি আলোচনা হয়েছে। আপনারা সকলে সহযোগিতা করেছেন। আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা রেখে আপনাদের জন্য সকলের শুভকামনা রেখে আমার বক্তব্য শেষ করছি। স্যার ভালো থাকবেন, আপনার জন্য অনেক শুভকামনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। অনেক ধন্যবাদ স্যার। স্যার আপনাকেও স্যার ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যে আয়োজন সেই আয়োজনের একজন খ্যাতনামা ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক পেয়ে আমরা সত্যি আনন্দিত এবং আমরা মনে করছি মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে যে আয়োজন, যে উদ্দেশ্যে যে আয়োজন, জাতির পিতাকে জানার প্রয়াস থেকে যে আয়োজন, সেই আয়োজন স্যারের উপস্থিতির কারণে অনেকাংশে সার্থক হয়েছে। তো আমি স্যারকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই আয়োজনের যে পৃষ্ঠপোষক প্রধান উপদেষ্টা মাননীয় জনপ্রশাসন মন্ত্রী মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞতা জানিয়ে জাতির পিতা স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ায় আমরা অংশগ্রহণ করতে পারবো। আমাদের আগামী প্রজন্ম জাতির পিতা স্বপ্নের সোনার বাংলাদেশ গড়বে এই প্রত্যয় রেখে আমাদের সাথে যারা সম্মানিত ব্যক্তিবর্গ যারা যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আগামী আয়োজনে আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের আয়োজন এখানে সমাপ্তি ঘোষণা করছে। স্যার আপনি অনুমতি দিলে স্যার আমরা স্যার এখানে সমাপ্তি ঘোষণা করি স্যার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ভালো হয়েছে স্যার। স্যার আমাদের সব পেজে দেওয়া হয়ে গেছে। আমাদের ওখানে আমাদের আর্কাইভস